আজকে আমার বিয়ে ভাবতেই যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে। কখনো ভাবতেও পারিনি যাকে ভালোবাসবো তাকে পাবো। আজ আমার ভালোবাসার মানুষের সাথে বিয়ে হচ্ছে। আমার চেয়ে খুশি এখন আর কেউ নাই। একটা অজানা ছেলের হাতে তার মেয়েকে তুলে দিচ্ছেন, যেখানে আমার পরিচয় কেউ জানে না। শুধু আমার ভালোবাসার জন্য আজ আমি আমার ভালোবাসার মানুষটাকে পাইতেছি। চলুন আমার পরিচয়টা দেই। আমি রাকিব। ছোট্ট থেকে অনাথ আশ্রমে বড় হয়েছি। আমি জানি না কে আমার জন্মদাতা মা বাবা। বাকিটা পরে বলবো, গল্পের সাথে থাকেন। যাও বাবা, রেডি হয়ে নাও। আঙ্কেল বললাম, যার মেয়ের সাথে আজ আমার বিয়ে। ও, আপনাদেরকে তো আঙ্কেলের পরিচয়টাই দেওয়া হয়নি। তিনি বাংলাদেশের নামকরা বিজনেসম্যান, সেরা 10 জনের একজন। বর্তমান তিনি 1 নম্বরে আছেন। আর হ্যাঁ, তার আরেকটা মেয়েও আছে শুনছি। সে নাকি বিদেশে আছে তার ফুপির সাথে। কি এত বলো, কিছুই তো বুঝি না। তেমন কিছু না, পাঠকদের আপনার পরিচয় দিলাম আর কি। কি যে বলো তুমি, পাঠক আবার কই থেকে আসবে? কিছু না, চলুন আমি রেডি। দেখছেন, আপনাদের সাথে কথা বলতে এদিকে ঝাড়ি খেতে হচ্ছে আমার। আপনারা কেউ ভালো না, খালি চুপচাপ গল্প পড়েন আর চলে যান। লাইক কমেন্ট করলে কি হয়? বিয়ে বাড়িতে অনেক বড় বড় লোকেরা আসছে, বুঝতেই পারছেন, নামি দামি লোক। তারপর সকল নিয়ম মেনে বিয়ে হয়ে গেল। দেখছেন বিয়ে করছি, অথচ মেয়ের নামটাই বলতে ভুলে গেছে। আপনারা একটু বলে দিলেই তো পারতেন, যাকে বিয়ে করছি, আই মিন আমার বউ, তার নাম হচ্ছে আয়েশা। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি আমি। কেউ একটু সাহস দেয় না ভাই। এক বুক সাহস লইয়া বাসর ঘরে ঢুকলাম। আমার ঢোকার আওয়াজ পেয়ে তখন, ওই তোর আসতে এতক্ষণ লাগে কেন? এই তো আইসি বউ, তুমি রাগ করো কেন? আইসে, এখন বইয়ের কথা মনে পড়ছে। কয়টা বাজে দেখছো? কই, কয়টা মাত্র 11টা বাজতেছে। আমি কতক্ষণ ধরে বসে থাকবো? ও বউ, রাগ করে না গো। ছাড় বলছি, ছাড়। না, ছাড়বো না। বউটা আমার রাগ করে আছে যে, তুমি রাগ না কমালে ছাড়বো না। কমাতে পারি, তবে একটা শর্ত আছে। ওকে রাজি, বলো কি শর্ত? আমাকে কোলে করে ছাদে নিয়ে যেতে হবে, দুজনে বসে চাঁদ দেখবো। এত মানুষের ভিতরে কেমন করে নিয়ে যাব? কে কি ভাববে বুঝতে পারছো? আমি কিছু বুঝি না, তুমি নিয়ে যাবে, না হলে তোমার সাথে আমার কথা নাই, এই বলে দিলাম। ও বউ, রাগ করে না। আমি কি বলছি নিয়ে যাব না? কি আর করার, তাকে কোলে তুলে নিলাম। সে লজ্জায় লাল হয়ে আমার বুকে মুখ লুকালো। তুমি এত মোটু কেন গো? একটা ময়দার বস্তা। কি বললে? আমি মোটু? ময়দার বস্তা? নামা আমাকে কোল থেকে, নামাতে বলছি। আমার বউকে আমি কি বলি তোমার কি? আইসে আমার বউওয়ালা, তুমি আমাকে আটার বস্তা বলছো। আমি মোটু, তোমার সাথে কথা নাই। কোল থেকে নেমে দোলনায় গিয়ে বসলো। তোমায় রাগলে কিউট লাগে গো বউ, তুমি বুঝো না? আমাকে রাগিয়ে কি পাও তুমি? তুমি রাগলে তোমার গাল দুটো না লাল টমেটোর মতো লাগে, মনে চাই কাঁচা খেয়ে ফেলি। ও তাই বুঝি, তলে তলে এত কিছু শয়তানি বুদ্ধি তোমার। কই, কি বুদ্ধি? তুমি আর রাগ করে থেকো না গো বউ। একটা যদি গান শোনো তবে রাগ ভাঙবে, না হলে নাই। আমি তো গান বলতে পারি না, তুমি জানো না? আমি কিছু শুনতে চাই না, গান বলবে এখন তুমি। কি আর করব, 10টা না 5টা না একটা মাত্র বউ, তার কি কথা না রেখে পারি? ইমরানের গান গাইলাম, শুনবেন কি কি গান গাইছি? ওকে। বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসি। তুমি আমায় এত ভালোবাসো, বাবুটা ভালো গান করতে পারে। জড়িয়ে ধরে একটা ইয়ে দিয়ে দিলাম। আমার লজ্জা করে তাই বলবো না। তুমি খুশি হয়েছো এতেই অনেক খুশি। তুমি খুশি হয়েছো এতেই অনেক গো। আমি খুশি। তারপর আমার কোলে মাথা রেখে শুয়ে চাঁদ দেখতে লাগলো, আর আমি তাকে দেখতে লাগলাম। কি মায়া ভরা একটা মুখ, সবসময় যেন একটা হাসি লেগে থাকে, শুধু দেখতেই মন চায়। চাঁদের আলোয় আরও যেন নিজের চেহারায় সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, পরীর চেয়ে কোনো অংশে কম হবে না। এই যে মিস্টার, কি দেখো, চাঁদ আজ কত সুন্দর। এই শুনতেছো কি বলছি? তুমি এভাবে কি দেখো? চাঁদ দেখি। কি বলো এসব? আমি চাঁদ কেমন করে হব? কে বলেছে তুমি চাঁদ?
তুমি তো চাঁদের চেয়েও অনেক সুন্দর। চাঁদ মামাও তোমার সৌন্দর্যের কাছে হার মানবে, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি? আমি কি মিথ্যা বলি নাকি? ওকে আমার সোনা বাবুটা। এই চলো, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে তো। আর একটু থাকি না প্লিজ। না, তা হবে না, বেশি রাত জাগলে শরীর খারাপ করবে তোমার। আচ্ছা যাবো, তবে কোলে করে নিয়ে যেতে হবে। তুমি বলছো আর আমি না নিয়ে যেতে পারি? তারপর কোলে নিয়ে নিচে চলে আসলাম। তোমার কষ্ট হলে নামিয়ে দাও। কই কষ্ট হয়, তোমাকে এভাবে সারা জীবন রাখতে পারবো? সত্যি রাখবে তো? তুমি যদি চলে যাও আমি কিন্তু মরে যাব সেদিন। কখনো যাব না তোমায় ছেড়ে, এই জীবন থাকতে তো নয়। তারপর রুমে ঢুকলাম। এই যে তোমার মতিগত কিছু ভালো লাগছে না। কি বললা? আমার মতিগতি ভালো না? যাও তুমি। আমার বাবুটা রাগ করে না, দেখো আমি এভাবে বলতে চাইনি। আমি কি কিছু বলছি? যাও তো তুমি। একপাশে শুয়ে পড়লাম। এইদিকে ঘুরো না। আচ্ছা বাবা সরি, আর বলবো না প্লিজ, এদিকে ঘুরো। এমনভাবে বলতেছে, আরেকটু হলে মনে হয় কান্না করে দিবে। আমারও কেমন লাগছে তার কান্না, আমারও সহ্য হয় না। তার দিকে ঘুরলাম। কথা বলো না কেন? বুঝছি রাগ করে আছো, দাঁড়াও তোমার রাগ ভাঙিয়ে দিই। লিপ কিস করে বসলো, কতক্ষণ পরে ছেড়ে দিয়েছে তা আমার অজানা। হাঁপাতে হাঁপাতে, এরকম কেউ করে? যদি মরে যেতাম। আমি থাকতে তুমি মরবে না, যেভাবে করছি আবার সেভাবেই করব, তুমি ঠিক হয়ে যাবে। তোমার সাথে আমি পারবো না, কথা দিয়ে। গুড নাইট, ঘুমিয়ে পড়ো। ওকে গুড নাইট। এই তুমি আমার বুকে কেন মাথা রাখছো? আজ থেকে এখানে প্রতিদিন মাথা রেখে ঘুমাবো, বেশি কথা বলবে না। তোমার এই বুকে শুধু আমি মাথা রাখবো। আচ্ছা, তোমার জায়গায় কেউ নিতে পারবে না কোনোদিন। অতঃপর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে সকালে উঠে দেখি আয়শা ভেজা চুলে আয়নার সামনে বসে আছে, মানে কেবল গোসল করে আসলো। দেখতে আরো মায়াবী লাগছে, যেন তাকিয়ে থাকি তার এই মায়াবী রূপের দিকে। কি জনাব, ঘুম ভাঙলো? কিছু না বলে শুধু তার দিকে চেয়ে আছি। এই যে এভাবে কি দেখো? চোখের সামনে এসে তুড়ি বাজিয়ে, তোমায় দেখি গো, তুমি এত মায়াবী কেন? শুধু দেখতে মন চাই। যা শয়তান। হইছে, আর লজ্জা পেতে হবে না। যাও ফ্রেশ হয়ে আসো। তারপর ফ্রেশ হয়ে এসে নিচে গেলাম। আয়শা আগেই নিচে গিয়েছে নাস্তা রেডি করতে। শুভ সকাল আঙ্কেল। শুভ সকাল। তা বাবা, এখনো কি আঙ্কেল বলবা, বাবা বলে ডাকবা না? ঠিক আছে আঙ্কেল, সরি আব্বু বলে রাখবো। আব্বু বলে ডাকবে আজ থেকে। তারপর নাস্তা করতে বসলাম তখন। আব্বু, জান্নাত কখন আসবে? ও বলতে ভুলে গেছি, ওরা কিছুক্ষণ পরে আসবে। বাবা তুমি যদি ওদের পিক আপ করে আনো তাহলে ভালো হয়, আমি কাজের জন্য বাইরে যাব, আসতে দেরি হবে আমার। ঠিক আছে আব্বু, ওদের চিনব কি করে আমি? আগে খাও তো, জান্নাতের ছবি আছে আমার কাছে, পরে দেখে নেবে। তারপর নাস্তা করলাম। আঙ্কেল কাজের জন্য বাহিরে গেছে, আমিও গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে যেতে লাগলাম। আর পৌঁছে গেলাম সেখানে। এখানকার ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারি আর 10 মিনিট পর ল্যান্ড করবে প্লেন। অপেক্ষার প্রহর শেষ হলো, অবশেষে ওনারা আসতেছে, মানে জান্নাত আর খালা খালুরা আসতেছে। তাদের কাছে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমায় তো চিনলাম না। খালু, আমি রাকিব, আয়শার হাজবেন্ড, আপনাদের পিক আপ করতে আসছি। তুই কেন আসছিস? আব্বু কই? আঙ্কেল কাজের জন্য আসতে পারিনি, তাই আমি আসছি। হচ্ছে কি জান্নাত, সম্পর্কে তোমার দুলাভাই হয়, সম্মান দিয়ে কথা বলো। এর মতো ছোট লোকদের আমার চেনা আছে, আল্লাহ জানে আপু এই ছোট লোককে কি দেখে পছন্দ করলো। বাবা তুমি ওর কথায় কিছু মনে করো না, ও ছোট থেকে জেদি মা মরা মেয়ে, বুঝতেই তো পারছো। না, আমি তেমন কিছু মনে করিনি, ছোট মানুষ তো। এই ছোট লোক, যা গাড়ি নিয়ে আয়, এখানেই দাঁড় করে রাখবে। মোহনা তুমিও শুরু করছো, তোমায় দেখে তো তোমার বাচ্চারা শিখবে, কিন্তু তুমি এইসব সি। গাড়ি নিয়ে তাদের কাছে গেলাম, তাদের সবকিছু গাড়িতে তুললাম, তারা গাড়িতে বসলো। বাবা তুমি কিছু মনে করো না, ওরা একটু এইরকমই তো। না না, কিছু মনে করিনি। এদের কথা শুনে মনে হলো এই লোকটা বাদে এরা দুইজন জেদি আর অহংকারী। আর জান্নাত জানলো কি করে আমি যে ছোট লোক? তাহলে ফ্ল্যাশব্যাকে শুনুন। আমি একটা অনাথ আশ্রম থেকে বড় হই, তো একদিন বিকেলে হাঁটতে বের হইছি, তখন একটা ছেলে জান্নাতের ব্যাগ চুরি করে। আমি ঠিক সেই দিক দিয়ে যাইতেছিলাম, আর ছেলেটা আমার কাছে এসে ধরা খায়। আমি তার কাছ থেকে ব্যাগ উদ্ধার করে জান্নাতকে দিতে যাব, তখন এই নিন আপা আপনার ব্যাগ।
ছি ছি ছি, গায়ে কি গন্ধ, যেন দম বন্ধ হয়ে আসছে। আমি কি বলবো, আজকালকার যুগে পোশাক দেখে মানুষ মানুষকে বিবেচনা করে। আমার গায়ে ছিল ভালো কোনো কাপড়, ঢিলাঢালা প্যান্ট শার্ট। কিছু বের করিসনি তো আবার ব্যাগ থেকে? গরিব হতে পারি তাই বলে চোর নই। এই ছোট লোকের বাচ্চা, আমার এটিএম কার্ড কই, দে জলদি কার্ড বের কর। আমি তো তার কথা শুনে ইতিমধ্যে অবাক। দেখুন ম্যাডাম, ওখানে কোথাও আছে, আমি আপনার কার্ড নেইনি। ছোট লোকের বাচ্চা, বেশি পেঁচাল পারিস তাই না? আমি মনে হয় কিছু বুঝি না। ইতিমধ্যে অনেক লোক জড়ো হয়ে গেছে। কি হয়েছে আপু, এই ছেলেটা কিছু করছে? আমার ব্যাগ ছিনতাই করে এটিএম কার্ড নিয়েছে, এখন দিচ্ছে না। ওই কুত্তার বাচ্চা, ভালোই ভালোই বের করে দে বলছি। দেখুন আমি কিছু নেইনি। তুই দিবি না তো দাঁড়া। আমাকে আর কিছু বলতে না দিয়ে তারা মারতে শুরু করলো। কি রে, কেমন দিলাম তোকে? আপনি এইরকম কেন করলেন? কি করছি আমি? তুই কিছুই করিসনি, যা করার আমি করছি। আমার কিছু হারায়নি। তুই আমার ব্যাগ এনেছিস কেন? আর দ্বিতীয়, আমার মুখের উপর কথা বলছিস তাই। এই কথা শুনে বুঝতে পারলাম খুব অহংকারী আর গরিবদের একদম সহ্য করতে পারে না। আমি কোনো রকমে উঠে অনাথ আশ্রমে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। ওরা সবাই চলে গেল আর এও বুঝলাম আয়শার খালু তার খালাকে খুব ভয় পায়। আমি গাড়ির ডিকি খুলে তাদের লাগেজগুলো নিয়ে গেলাম। দূর থেকে কেউ একজন ঠিকই দেখছে। তাদের রুমে লাগেজগুলো দিয়ে আসবো তখন। দেখছো খালা, এই ছোট লোকে এই কাজে কেমন মানিয়েছে? রে, ঠিকই বলেছিস, ভালোই হবে। একে তোর বাড়ির কাজের লোক বানিয়ে রাখবি, বেকারে তো কাজের লোক রাখার কি দরকার। তাদের কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। আজ গরিব বলে এত কথা শুনতে হবে, আর দূর থেকে ঠিকই একজন সবকিছু দেখছে আর শুনছে। আমি আমার রুমে আসলাম। আমার রুমে মানে আয়শার রুমে। এই, তোমাকে জান্নাতার খালা এত কথা বলে তুমি কেন কিছু বললে না? তারা তো ঠিকই বলছে, গরিবদের রাজভোগ খাওয়ার অধিকার নেই। তাদের হয়ে আমি সরি বলছি, তুমি মন খারাপ করে থেকো না। কই মন খারাপ করলাম, ঠিকই তো আছি। আমি জানি বলতে হবে না কখন তোমার কেমন লাগে। এরপর থেকে যদি তারা কিছু বলে ছেড়ে দেবে না, ভুলে যাবে না তুমি এই বাড়ির বড় জামাই। গো বউ। আচ্ছা চলো কিছু খেয়ে আসি। আচ্ছা চলো, আমারও খুব ক্ষুধা লাগছে, তাই আর না করলাম না। খাওয়ার সময় আমি যখন চেয়ারে বসতে যাব তখন। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় এখানে বসে খাওয়া, তাও আবার আমাদের সাথে? যা নিচে গিয়ে খা। জান্নাত, ভালোভাবে কথা বল, তোর বড় সম্মান দে। আমি উঠে আসতে যাব তখন আয়শা হাত ধরে আবার বসিয়ে দিল। কি রে, ক্ষমা চা তাড়াতাড়ি। আমি চাইবে ছোট লোকের কাছে ক্ষমা? তুই ভাবলি কি করে আপু? আয়শা ছাড়ো তো এসব, আমি গেলাম, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। রুমে চলে আসলাম। তুই কি দেখে এই ছোট লোকটাকে বিয়ে করলি? জাস্ট শাট আপ। বলে যাব তুই আমার বোন, যদি রাকিবের সম্পর্কে আর একটা বাজে কথা বলিস। তারপর কিছু খাবার নিয়ে রুমে আসলো। আমি আনমনে ভাবছি এখানেও মনে হয় শান্তি পাবো না। কি দোষ করেছি আমি? ছোট থেকে শুধু ছোট লোক ছোট লোক, আমরা কি মানুষ না? জবাব দাও খোদা, জবাব চাই তোমার কাছে। পিছন থেকে যে কেউ ডাকছে, আমার তা খেয়াল নেই। এই, কোথায় চলে গেলে? কিছু কি বললে? তোমায় কখন থেকে রাখছি, মন খারাপ করে থেকো না প্লিজ। কে বললো আমি মন খারাপ করে আছি? আমি জানি তো তুমি মচকাবে, তবুও ভাঙবে না। কি বললে তুমি? ঠিকই তো, আর মন খারাপ করে থাকতে হবে না, এই খেয়ে নাও। না, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। তুমি না খেলে আমিও খাবো না। আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও। তা বললে হবে না, খেতে হবে তোমার। জোর করে খাইয়ে দিল। বউয়ের হাতে খাওয়ার মজাই আলাদা। বিয়ে করে জেনে নিয়েন, আমি আর আয়শা একে অপরকে খাইয়ে দিচ্ছি, আর দূর থেকে একজন রাগে ফুঁসতেছে। ছোট লোককে আবার আধিক্যতা দেখানো হচ্ছে। তোদেরকে কখনো একসাথে থাকতে দেব না। এই ছোট লোকের বাচ্চাকে দেখলে তো আমার কাশি উড়ে ওঠে। পরের দিন সকালে আমি নাস্তা করে উপরের সিঁড়ি দিয়ে উঠছি। এই যে রাকিব ভাইয়া, বলো। আমার রুমে একটু আসবে, দরকার ছিল। কি বলো আগে, তারপর? আসলে সেই দিনের ব্যবহারের জন্য সরি। কি ব্যাপার, আজ সূর্য কোন দিক থেকে উঠলো? মনে মনে ভাবছি। বললাম তো সরি, ক্ষমা করে দাও না। কান্না করো না তো, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই অনেক। আমি চলে আসতে যাব তখন আবার ডাক দিল। তুমি কি ফ্রি আছো? তেমন তো কোনো কাজ নেই। তাহলে আমার রুমে আসো, বসে গল্প করি। না থাক, আমার গল্প করা লাগবে না। ও বুঝেছি, আমায় ক্ষমা করো নাই। ক্ষমা করলে আর ফিরিয়ে দিতে পারতে না। মারো মুঝে,
ইমোশনাল ব্ল্যাকমেল মেয়েরা একটু ভালোই পারে। আচ্ছা চলো। তুমি এখানে বসো, আমি কফি বানিয়ে আনছি। উঠে গিয়ে দরজা আটকে দিল। এই কি করছো তুমি? তুই কি করে ভাবলি আমি তোর মতো ছোট লোকের কাছে ক্ষমা চাইবো? মানে কি করতে চাইতেছো তুমি? তুমি এইরকম করছো কেন? হেল্প হেল্প, কেউ আছো? আমায় বাঁচাও প্লিজ। খালা খালু বাড়িতে ছিল। তারা আওয়াজ অনুসরণ করে দেখে জান্নাতের ঘর থেকে আসতেছে। মা তোর কি হয়েছে, দরজা খোল। জান্নাত গিয়ে দরজা খুলে দিল। খালার খালু জান্নাতের এই অবস্থা দেখে অবাক। সাথে আবার আমাকে এই রুমে তখন আঙ্কেল আর আয়েশা আসলো। এসে জান্নাতের এইরকম অবস্থা দেখে বলল, এই তোর এরকম অবস্থা কেন? আপু আমাকে বাঁচাও এই নরঘাতকের হাত থেকে। রাকিব তোর এই অবস্থা করেছে? মানে কি বলতে চাইতেছিস? আপু বিশ্বাস কর তুই, আমি রুমে একা বসে গান শুনতেছি, রাকিব ভাই এসে রুমে দরজা বন্ধ করে আমি জান্নাতের কথা শুনে বাক প্রতিবন্ধী হয়ে গেলাম। সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছে যা আমার বলার বাহিরে। একটা মেয়ে কতই না অভিনয় করতে পারে। আয়েশা আমার কাছে এসে, জান্নাত যা বললো তা কি সব সত্যি? বিশ্বাস করো আমি ওইসব কিছু করিনি। আয়শা, এ ছেলে মিথ্যা বলছে। আমি নিজে ধাক্কা দেওয়ার আওয়াজ শুনলাম। এসব মিথ্যা, আমি কিছু করিনি। আয়েশা তো আমায় বলতে না দিয়ে। কত আর মিথ্যে বলবি তুই? এতই তোর দেহের প্রতি লোভ, আমায় বলতে পারতি। আমি কি করব ভেবে পাচ্ছি না। আমার কথা কেউ বিশ্বাস করছে না। ছি ছি, তোমায় ভালো ছেলে ভেবেছিলাম, আর তুমি এরকম একটা লম্পট ছেলে। আয়েশা বিশ্বাস করো আমি এসব কিছু করিনি। তোর মতো ছেলে আমার হাত কোন সাহসে ধরেছিস? আর কি বললি? তুই কিছু করিসনি? তুই জান্নাতকে দর্শন করতে চাসনি? নিজের চোখে দেখেও কি করে বিশ্বাস করবো তোকে বল? আপু এত কথা না বলে পুলিশকে ধরিয়ে দে। ছি বাবা, তোমার কিছু না থাকার সত্ত্বেও শুধু মেয়েটার মুখের দিকে চেয়ে তোমার হাতে তুলে দিলাম, আর তুমি আমার পায়ে কুড়াল মারলে। আমি নিশ্চুপ হয়ে শুনে যাচ্ছি। কি বা বলবো? যার জন্য এই বাড়িতে আছি সেও তো ভুল বুঝলো, আমায় ধর্ষক বানিয়ে দিল। পুলিশ আসলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলেকে ধরে নিয়ে যাও। বিশ্বাস করো আয়েশা, আমি এসব করিনি। আমার কথা একবার বিশ্বাস করো। এই তোর কি শুনবো? আর যেন কোনোদিন না দেখি তোর এই মুখ। যদি সামনে আসিস সেদিন আমার মরা মুখ দেখবি, আর আমি তোকে খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। একটা কথা, আজ আমি অপরাধ না করে যে অপবাদ পেয়েছি তা কখনো ভুলবো না। আর যেদিন তোমার ভুল বুঝতে পারবে সেদিন হাজারো খুঁজলেও আর খুঁজে পাবে না আমাকে। তুমি ডিভোর্স চাইতেছো না? খুব তাড়াতাড়ি দিয়ে দিব। কান্না করে বললাম। নিয়ে যান আর উপযুক্ত শাস্তি দিবেন। চিন্তা করবেন না ম্যাডাম। আমায় নিজে জিপে তুললো। শেষবারের মতো দেখে নিলাম। আয়েশা অনেক কান্না করছে। জিপ থেকে নেমে লকআপে ঢুকালো। তোর তো দেখি খুব সাহস, বড়ও খাবি আবার ছোটও খাবি। বাবা বাবা, বিশ্বাস করুন স্যার, আমি এসব করিনি। কি বলতে চাচ্ছিস তুই? তুই দর্শন করতে চেষ্টা করিসনি? না না না, আমি ধর্ষক নই। আমাকে আর বলতে না দিয়ে মারতে লাগলো। খুব সাহস তোর না, ছোট লোকের বাচ্চা। বড় লোকের মেয়ের দিকে চোখ তুলে তাকাস। আজ তো রেপ করা বের করছি। আমায় শুধু মারতেছে আর চিৎকার করছি আর নীরবে চোখের জল ফেলছি। আমি ধর্ষক নই বলেই মায়ের চোটে আমি জ্ঞান হারিয়েছি। যখন জ্ঞান ফিরল, কিরে, তোর জ্ঞান ফিরেছে? পানি, একটু পানি হবে? কুত্তার বাচ্চা, তোর কোন পানি নেই? তুই আগে স্বীকার কর তুই দর্শন করতে চাইছিস। না না না, আমায় আবার মারা শুরু করলো। আবার জ্ঞান হারালাম। কাল রাত থেকে মারতেছে। মনে হচ্ছে এখনই রুহু বের হয়ে আসবে। সন্ধ্যায় জ্ঞান ফিরল। পুলিশ অফিসাররা বলা বলি করছে। স্যার, ছেলেটা মনে হয় নিরপরাধ। আচ্ছা, ওকে যা ছেড়ে দে। একজন অফিসার এসে আমায় থানার বাইরে ছেড়ে দিল। অন্ধকার নেমেছে। কিছুটা বুঝতেছি না কোন দিকে যাব। খুব পানি পিপাসা পেয়েছে। সামনে রাস্তার উপরে একটা নলকূপ দেখতে পেলাম। যখন রাস্তা পার হব তখন হঠাৎ একটা গাড়ি এসে আমায় ধাক্কা দেয়। চোখ বুজে যায় আমার, আর কিছু মনে নেই। আমি অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে চার দেওয়ালের মাঝখানে নিজেকে আবির্ভূত করি। বোঝার চেষ্টা করতেছি এখন আমি কোথায় আছি। তখন কারো একটা কথা বেঁচে উঠল, তুই ধর্ষক, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, দূর হয়ে যা আমার সামনে থেকে। না না, আমি ধর্ষক নই। জোরে চিৎকার করে আবার জ্ঞান হারালাম। যখন আবার জ্ঞান ফিরল তখন একই কথা শুনতে পাই, আমি ধর্ষক। কান চেপে ধরে, না আমি ধর্ষক নই, চুপ করো। বাবা, তুমি শান্ত হও। বাবা, তোমার নাম কি, আর কেনই বা তুমি রাস্তায় এভাবে ঘুরে বেড়াচ্ছ? জি, আমার নাম রাকিব। তোমার বাসা কোথায়, আর তোমার পরিবারে কে কে আছে? আসলে আমার পরিবার বলতে কেউ নাই। আমি ছোট থেকে অনাথ আশ্রমে বড় হয়েছি। ও, তোমার কি হয়েছে যে বারবার
ধর্ষণ ধর্ষণ বলতেছ? আর তোমার সারা গায়ে কিসের এত দাগ? আবার ধর্ষক কথা শুনে জ্ঞান হারাই। ডাক্তার, ডাক্তার, কি হয়েছে এনার? একটু দেখেন তো। তেমন কিছু না, অনি মনে হয় মানসিক ভারসাম্য হারিয়েছে, যার জন্য বারবার জ্ঞান হারাচ্ছে। ঘুম পাড়লে সব ঠিক হয়ে যাবে। কখন যেন জ্ঞান ফিরছে, চারিদিকে শুধু অন্ধকার। মানে রাত হইছে, কয়টা বাজে তা আমার অজানা। তার কিছুক্ষণ পরেই ভোরের আলো ফুটতে লাগলো, মানে সকাল হবে। আমাকে নড়ে উঠতে দেখে সেই ভদ্রলোক জেগে উঠল। বাবা, তোমার জ্ঞান কখন ফিরেছে? এই তো আঙ্কেল, কিছুক্ষণ আগে। এখন কেমন লাগছে তোমার? আগের চেয়ে ভালো। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা আনতেছি। আঙ্কেল চলে গেল। সত্যি এনার মতো মানুষ হয় না। রক্তের কোনো সম্পর্ক নেই, না আমার সম্পর্কে সবকিছু জানে, তবু যেন নিজের সন্তানের মতো করে সব দায়িত্ব পালন করছে। আঙ্কেল, আপনি এত কষ্ট কেন করছেন? তুমি বুঝবে না বাবা। আচ্ছা আঙ্কেল, আমি এখানে কতদিন ধরে আছি? 1 সপ্তাহ পর তোমার জ্ঞান ফিরেছে। কি এতদিন? তাও আমার জন্য কষ্ট করছেন? তোমার জন্য না বাবা। আমার জন্য না মানে? তাহলে আপনি এত কিছু করলেন কেন? তোমায় দেখে কেমন জানি আমার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। কেউ যেন বলছে, আব্বু আমায় বাঁচাও। আর যে এই কথাটা বলছে সে আর কেউ না, আমার ছোট ছেলে হাসান। আপনার ছেলে এই কথা বলছে? কই সে? না মানে, সে অনেক আগে হারিয়ে গেছে। সরি আঙ্কেল, আমি জানতাম না। আচ্ছা, তুমি খেয়ে নাও। আমি নাস্তা করে নিলাম, আঙ্কেলও করলো। আচ্ছা বাবা, এরপর তুমি কোথায় যাবা? জানি না আঙ্কেল, তবে যেতে হবে কোথাও না কোথাও, জায়গা করে নিব নিজের থাকার। তার মানে এখন তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? আর তুমি যদি চাও আমার সাথে যেতে পারো আমার বাসায়। না, আপনি আমার জন্য অনেক করছেন, আর কষ্ট দিতে চাই না। ধুর বোকা, মনে করো আমি আমার ছেলের জন্য করছি। তুমি কি হতে পারো না আমার ছেলে? এটা কি বলছেন? আপনি তো আমার সম্পর্কে কিছু জানেন না। জানতে হবে না, আমি যা বুঝার বুঝেছি। বাবা বলে ডাকতে পারবি না আমায়। আব্বু। বোকা ছেলে, কান্না করে না তো। আমি ডাক্তারের কাছে থেকে আসতেছি, তুমি থাকো। ডাক্তার, দেখেন তো আর কিছু সমস্যা আছে কিনা। না চৌধুরী মশাই, সব ঠিক আছে, আপনি চাইলে নিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, ওনার কিন্তু রেস্টের প্রয়োজন আছে। আঙ্কেল মানে সেই ভদ্রলোক আমার দায়িত্ব নিজেই বহন করলেন। কি করে ওনার কথা ফেলে দেই, তাই ওনার সাথে ওনার বাসায় যাচ্ছি। আচ্ছা আঙ্কেল। আঙ্কেল কি আব্বু বলে ডাকতে পারিস না? আচ্ছা আব্বু, বলছি যে আমরা কোথায় যাচ্ছি? তোমার বাসা রাজশাহীতে যাচ্ছি। ওই বাড়িতে আর কে কে আছে? তোমার বড় একটা বোন আছে আর ভাই। সেখানে যাই, তারপর বলবো। আচ্ছা, আমার খুব ঘুম পাচ্ছে, তাই গাড়িতে ঘুমিয়ে পড়ছি। আব্বু, আমার জন্য কি আনছো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে মামুনি। কারা যেন কথা বলছে, তাদের কথা শুনে আমার ঘুম ভাঙলো। চারদিকটা একবার ভালো করে দেখে নিলাম। বিশাল বড় একটা বাড়ির সামনে গাড়ি দাঁড় করা। বাড়ি যেন নয় একটা রাজপ্রাসাদ। আঙ্কেল আর একটা মেয়ে কথা বলছে। কে এই মেয়ে? বাবা, নামো গাড়ি থেকে। জি আব্বু। আব্বু, কে এই ছেলে? তোমাকে আব্বু বলে ডাকতেছে। ওহো, পরে বলবো। অনেক দূর থেকে আসছি, আগে জিরাতে তো দিবি। আমাকে বাড়ির ভিতর নিয়ে গেল। এটা বাড়ি না, যেন একটা রাজপ্রাসাদ। কি দেখছেন এমন করে? এত বড় বাড়ি কি আপনার? এটা আমাদের বাড়ি। আসুন, আপনার রুম দেখিয়ে দেই। চলুন। আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে তিনি চলে গেলেন। আমি ফ্রেশ হয়ে নিলাম, তখন আবার খেতে ডাকলো। তারপর খেয়ে আবার রুমে এসে ঘুম দিলাম। এই যে উঠুন, আর কত ঘুমাবেন? আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, সেখানে অনেকেই বসে আছে, মানে আড্ডা দিতেছে। আব্বু তোমায় এখানে আব্বু বলে ডাকছে। কে ও? রাকিব, বসো, পরিচয় করিয়ে দিই। এই যে দেখছো, ইনি তোমার মা, এ হচ্ছে মিম, তোমার আপু। ও আচ্ছা, তুমি যে বললে তোমার আরও একটা ছেলে আছে, সে কই? সাকিব, সে তো আমার সাথে থাকে না, সে তোমার নানু বাড়িতে থাকে অনেক বছর ধরে। ও আচ্ছা। এসব বাদ দাও তো, এখন বলো তো তোমার কি হয়েছিল? বিয়ে থেকে শুরু করে বাকি সব কিছু বললাম। আপনারা তো জানেন, তাই আর বললাম। তুমি কি কিছু না করেও অপরাধী? কি করব, মাথার উপর তো আর আমার ছাদ নেই যে সেখানে শান্তিতে থাকবো। ছোট থেকে অনাথ আর ছোট লোক বলে সবাই গালি দেয়। কি দোষ আমার? ছোট থেকে রাস্তায় বড় হলাম, বড় হয়ে যে একটু সুখের দেখা পাবো, তখন আরেক বিপত্তি। আমাদের মতো ছেলেদের কপালে মনে হয় সুখ জিনিসটা লেখা নেই। কে বললো বাবা তুমি গরিব এতিম? আজ থেকে তুমি আমার ছেলে, আমাকে আম্মু বলে ডাকতে পারবি না বল? আম্মু? বোকা, আর কাঁদতে হবে, চল খেয়ে নিবি। খেয়ে নিজের রুমে চলে আসলাম।
ভাবতেই গা যেন শিউরে উঠছে। আমি একটা পরিবার পাবো কখনো ভাবিনি। পরের দিন মিম আপু আসলো। কি করে ভাইয়াটা? এই তো আপু বসে আছি। আসো আড্ডা দেই, কিছু ভালো লাগছে না। আমি আর আপু বসে আড্ডা দিতেছি, এমন সময় আপু জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাইয়া, ভাবির সাথে তোর কেমন করে পরিচয়? একবারও তো বললি না। আচ্ছা তাহলে শোনো। আমি একদিন রাস্তায় হাঁটতেছি, খুব জোর গতিতে একটা গাড়ি আসতেছে, আর আয়শা রাস্তার পাশে দাঁড়িয়েছিল। তা দেখে আমি গিয়ে আয়শাকে সরিয়ে দেই, আর তখন আমি পড়ে যাই, আর আয়শা আমার উপরে। ভাগ্য ভালো কিছু হয়নি। কিছু বোঝার আগে বিরাট একটা শব্দ হয়। হ্যাঁ, গাড়িটা ব্রেক ফেল করেছিল। ঠাস ঠাস থাপ্পড় খাইছি দুইটা। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? আসলে আমি সরি, ইচ্ছা করে দেইনি। তোদের মতো ছেলেদের জানা আছে, মেয়ে দেখলেই শুধু ভাব দেখাতে আসিস। রাগ দেখিয়ে চলে গেল। এই জন্য কারো উপকার করতে নেই, অপকার পেয়ে উপকারের পায়ে লাথি মারে। আমি সেখান থেকে চলে আসলাম, কারণ আজকে আমার কলেজের প্রথম দিন। তাই আমি আর কারোর সাথে ঝগড়ায় জড়াতে চাই না। কলেজের গেট দিয়ে ঢুকে সোজা নিচের ক্লাসের লাস্টের একটা বেঞ্চে গিয়ে বসলাম। আমার ভালো পোশাক না থাকায় যা ছিল সেটাই গায়ে দিয়ে কলেজে আসছি। তখন ক্লাসে একজন প্রবেশ করলো। সে আর কেউ না, আয়শা। মানে সেও আমার সাথে পড়ে। আয়শা আমার দিকে কেমন একটা রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আমি আর সেদিক না তাকিয়ে ক্লাসে মনোযোগ দিলাম। অনেক কষ্ট এতদূর পর্যন্ত এসেছি, হাল ছেড়ে দিলে চলবে না। স্যার ক্লাস নিয়ে চলে গেল। আমি বকুল গাছের নিচে বসে আছি। এই তুই এখানে কেন? কেন আবার পড়তে আসছি? আমি ওটা বলিনি, তুই আমাদের আড্ডার জায়গায় কেন? অন্য কোথাও গিয়ে বস। এখানে কি আপনার নাম লেখা আছে যে এই জায়গা আপনার? তোকে এত কৈফিয়ত দিব নাকি? হ্যাঁ, এখান থেকে ওঠ। আমি উঠে আসলাম। থাপ্পড় খাবার কোনো ইচ্ছা নেই। বাকি ক্লাস করে বাসায় আসলাম। বাসা বলতে তো নেই, একটা অনাথ আশ্রমে বড় হয়েছি, সেখানে আসলাম। তোমার পড়ালেখা কেমন চলে বাবা? অনাথ আশ্রম যিনি দেখাশোনা করেন, লোকটা আসলেই অনেক ভালো। ওনার কোনো সন্তান না থাকায় আমাকে সন্তানের চোখে সব সময় দেখে। আঙ্কেল, আপনাদের দোয়াই ভালোই চলছে। ভালো করে পড়াশোনা করো, আর কিছু লাগলে আমাকে বলবে। জি আচ্ছা। আপনারা আবার ভাবতে পারেন পড়াশোনা করা আবার চলাচল করা তো অনেক খরচ। আমি 2টা টিউশনি করাই, সেখান থেকে যা হয় তা দিয়ে চলে আমার। পরের দিন কলেজের ক্যাম্পাসে বসে আছি, তখন হাই, আমি রাফি। আর তুমি? হ্যালো, আমি রাকিব। কোন ক্লাসে পড়ো? অনার্স প্রথম ইয়ার। আপনি? আমিও তো বন্ধু হতে পারি? আচ্ছা হতে পারেন, সমস্যা নেই। ওকে, আজ থেকে বন্ধু, কিন্তু তুই করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে। তোর ফোন নাম্বারটা দে। ভাই আমার ফোন নাই রে। আচ্ছা ঠিক আছে, চল ক্লাস শুরু হবে। 2 বন্ধু লাস্ট বেঞ্চে বসে সব ক্লাস শেষ করলাম। আচ্ছা বন্ধু থাক, আমার বাসায় যেতে হবে। এখনই যাবি? যেতে হবে, বাই। চলে গেল সে। মুই আর থাইকা কি করবো, মুইও যাই। দেখ দোস, খ্যাটটা আস্তে না আস্তে বন্ধ পাতিয়ে ফেলেছে একটা। তাই তো দেখছি। চল আজ একটু মজা লই। চল। কি রে ফকের নে, আসতে না আসতে বন্ধু বানিয়ে নিছিস? মিষ্টি, চিঠিটা দে তো। এই নে। এই খ্যাত শুন। বলেন। এইটা কি ওই মেয়েটাকে দিবি? যা তো। আমি ভয় ভয় নিয়ে নিলাম। যেই রাগী মেয়েরে বাবা, না জানি কি করে। যাকে দেখিয়ে দিল সে আর কেউ না, আয়শা ছিল। এই যে আপু শুনছেন? বল কি বলবি? এই নিন, এটা রাখুন। কি এটা? থাপ্পড় কা, বেয়াদব ছেলে। তুই কোন সাহসে আমাকে লাভ লেটার দিতে আসছিস? এটা আমি লিখি নাই, আপনার বান্ধবীরা দিছে। পিছনে ফিরে দেখি কেউ নাই, বুঝতে বাকি নাই উল্লু বানাইছে। পরে দেখে নিমো। পেছনে তো কেউ নেই, যা সামনে থেকে সর। আয়নায় নিজেকে কখনো দেখছিস? নিজেকে দেখিস তারপর আসিস। কিছু বুঝলাম না। থাক, আর বুঝতে হবে না। খাইয়া দাইয়া তো আমার আর কাজ নাই। আবার সেই ফুটপাথ দিয়ে হাঁটতেছি, হঠাৎ কি যেন ধাক্কা দিল। আমার আর কিছু মনে নেই। আরে ভাই, আমারে না, সামনে থাকা এক ব্যক্তিকে দিছে। আমি কি যাকে দেখলাম মাথায় আকাশ ভাঙবে মনে করছেন? সেটার কেউ না, সে হলো আয়শা ছিল। প্রচুর ব্লাড বের হচ্ছিল। হাসপাতাল কাছে থাকায় তাকে নিয়ে খুব তাড়াতাড়ি হাসপাতালে যাই। ডাক্তার তাকে নিয়ে জরুরি বিভাগে গেলেন। ডাক্তার, ওনার কেমন অবস্থা? আপাতত 1-2 ব্যাগ রক্ত লাগবে। রক্তের গ্রুপ কি? ও পজিটিভ রক্ত লাগবে। আমাদের এখানে এই গ্রুপের রক্ত এই মুহূর্তে নেই। যা করার তা তাড়াতাড়ি করে, না হলে রোগীকে বাঁচানো যাবে না। এখন কি আয়শার পরিবার আসার অপেক্ষায় থাকবো, নাকি আমি রক্ত দিব? আপনি আমার রক্ত দিন। আমার রক্ত ও পজিটিভ। ওকে, তাড়াতাড়ি চলুন। তারপর 2 ব্যাগ রক্ত দেওয়ার ফলে আমি খুব ক্লান্ত অনুভব করি। কিছুক্ষণ পর, কে তুমি বাবা? এভাবে আমার মেয়ের জীবন বাঁচালে? এটা মনে হয় আয়শার বাবা হবে। কে আপনি আঙ্কেল?
আপনাকে তো আমি ঠিক চিনলাম না। তুমি যাকে একটু আগে রক্ত দিলে আমিই তার আব্বু। এখন কেমন আছে আয়েশা? এখন ভালো আছে, আর তোমার সাথে দেখা করতে চাই, যদি একটু কষ্ট করে দেখা করতে। ঠিক আছে চলুন। আমি আয়েশার কেবিনে গেলাম। আঙ্কেল আসেনি, আমি একাই গেলাম। এখন কেমন লাগছে আপনার? ভালো, কিন্তু তুই এখানে কি? যা ভাগ এখান থেকে। আয়েশা আমার কথাটা তো শুনবেন। তোর মুখ আমার দেখতে ইচ্ছে করছে না। আমি নীরবে দাঁড়িয়ে আছি। কি হলো, তোর কথা কানে যায় না কুত্তা? আমি চলে আসলাম। সত্যি বলতে অনেক খারাপ লাগলো। আরো অনেক কথা শোনালো, সেগুলো আপনাদের শুনতে হবে না। অপরদিকে কি হলো আব্বু? কে আমার জীবন বাঁচালো? ডাকো তাকে। কি বলিস? একটু আগে যেই ছেলেটা তোর কাছে আসলো সেই তো তোকে রক্ত দিয়েছে আর এখানে আনছে। কি বলো তুমি? কেন, কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু না। তুমি এখন যাও তো। এটা কি করলাম আমি? রাকিবিকে আমাকে বাঁচালো আর তাকে অনেক কথা শোনালাম। না, আর ভাবতে পারছি না। 2 দিন পর আয়েশাকে তার বাড়িতে আনা হলো। এখন সে আগের থেকেও অনেক সুস্থ। আজ আমি 1 মাস পর কলেজে যাচ্ছি। গেট দিয়ে যখন প্রবেশ করব তখন কেউ কলার ধরে টান দিল। সামনে তাকিয়ে দেখি আয়েশা রাগী মুডে তাকিয়ে আছে। কিছু বুঝতে পারলাম না। তার আগে থাপ্পড় পড়লো। কি হলো, মারছেন কেন? আগে বল, এতদিন কোথায় ছিলে? আমি কোথায় থাকি না থাকি সেটা জেনে আপনার কি কাজ? অনেক কিছু, বল কোথায় ছিলে? রাস্তায় ছিলাম। কোনো ভনিতা না করে বলে দিলাম। কি, তুই রাস্তায় ছিলে মানে? তোর বাড়ি ঘর নেই? না, এই দুনিয়ায় আমার কেউ নেই, আমি একা। কে বললো কেউ নাই? আমি তো আছি। আপনি আছেন মানে কি বলতে চাচ্ছেন? দেখ, এত ঘুরিয়ে পেয়েছি আমি বলতে পারি না, তাই সোজাসুজি বলছি, আমি তোকে ভালোবাসি। কি বলছেন এসব? আমি আপনাকে ভালোবাসি না। তোকে বাঁচতে হবে, না হলে জোর করে আদায় করে নেব। সে দেখা যাবে। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। চলে আসলাম সেখান থেকে। এই মেয়ে নিশ্চয়ই ভীমরতি ধরেছে। ক্লাসে আয়েশা বারবার আমার দিকে দেখছে। কেমন একটা বিরক্তি বোধ করতেছি। বারবার চোখ মারতেছে। কলেজ ছুটির সময় আপনার সমস্যা কি? হ্যাঁ, এভাবে বারবার কেন দেখেন? কই কিছু না তো, শুধু তোমায় ফটানো ট্রাই করছি। কিছু বললাম না। এই মেয়েকে মনে হয় পাবনায় ভর্তি করাতে হবে। যেই মেয়ে কিছুদিন আগে গরিব ছোট লোক বলে অপমান করত, সে আজ আমাকে প্রপোজ করতেছে। পরের দিন। এই যে শোনো। বলেন, কি বলবেন? দেখুন, যা বলার তাড়াতাড়ি বলুন, না হলে আমি গেলাম। এত তাড়া কিসের তোর? আচ্ছা, আই লাভ ইউ। আপনার হয়েছে বলা, এবার আমি যাই। প্রতিদিন এইভাবে আমার পিছনে পড়ে থেকে কি চাইও? না, আজ সব শেষ করতে হবে। তোমার কি সমস্যা? হ্যাঁ, সব সময় কি সব আজে বাজে কথা বলো? কোনো সমস্যা নাই, আমার তোমাকে চাই। আমার মতো খ্যাত ছোট লোকের জন্য নিজের জীবন ধ্বংস করবেন না। যান, অন্য ছেলে খুঁজুন। আমার শুধু তোমাকে চাই। দেখো, আমি এতিম, জানি না কে আমার মা বাবা। তোমাকে খাওয়ানোর মতো সামর্থ্য আমার কাছে নেই। লাগবে না তোমার কিছু। আমার বাবার কি কম আছে নাকি? তা দিয়ে বসে বসে খেলো, আমার কিছু কমবে না। আচ্ছা, মানলাম। তুমি যদি রাস্তায় পথচারী গরিব শিশুদের সাথে বসে খেতে পারো, তাদের আচার রপ্ত করতে পারো, তারপর ভেবে দেখব। কিছুক্ষণ ভাবলো, তারপর কোথায় যেন চলে গেল। যাক বাবা, আপদ দূর হয়েছে। ক্লাস শেষ করে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি। তখন একজনকে দেখলাম আয়েশা রাস্তায় শিশুদের সাথে বসে খাবার খাচ্ছে। আর খাওয়া দেখে আমার হাসি পেল। সেখান থেকে চলে আসলাম। না, যেমনটা ভেবেছিলাম তেমনটা নয়। আমি কিন্তু প্রথম দেখেই প্রেমে পড়ে গিয়েছি। গরিব বলে তা প্রকাশ করতে পারিনি। না, কালকেই প্রপোজ করব। পরের দিন। আয়েশা, একটু শুনবে? বলেন, কি বলবেন? এদিকে একটু আসো তো। কলেজের পিছনে একটা পুকুর পাড় আছে, সেখানে নিয়ে গেলাম। বলেন, কি বলবেন? হাঁটু গেড়ে বসে বললাম, জানি না তুমি কি মনে করবে, তবে সত্যি এটাই যে তোমায় যেদিন প্রথম দেখেছি সেদিন তোমায় আমার ভালো লাগে। আমি কোনো কবি বা সাহিত্যিক নই যে গুছিয়ে বলবো, তবে বলতে পারি তুমি কি হবে আমার সারা জীবনে পথ চলার সাথী। হবে কি আমার 99টা বাবুর আম্মু। একগুচ্ছ গোলাপ ফুল দিয়ে প্রপোজ করলাম, ঠাস করে চড় মারলো। আমি তোকে ভালোবাসি না। আমি চলে আসবো সেখান থেকে। তখন হাত টেনে ধরলো। কই যাবি চলে? যেখানে ভালোবাসা নেই সেখানে থেকে কি করব? আমাকে তোর সাথে নিয়ে যাবি না? তুমি গিয়ে কি করবে? তুমি তো আমাকে ভালোবাসো না। কে বললো বাসি না? আমি হব তোর পথ চলার সঙ্গী, হব তোর 99টা বাবুর আম্মু। আমাকে তোর বুকে ঘুমাতে দিস, জড়িয়ে ধরে বললাম। তুমি শুধু থাকবে এই বুকে, আর কেউ না। ছাড় আমায়। কেন? আমি এখন ছাড়ছি না। এতদিন আমাকে কষ্ট কেন দিয়েছিস আগে বল। এমনি। তবে রে, শুরু হলো আমাদের প্রেম কাহিনী। রাগ, অভিমান আর ভালোবাসা দিয়ে 4টি বছর কেটে অতঃপর তার আব্বুর মাধ্যমে বিয়েটা সম্পূর্ণ হলো। বিয়ের পরের কাহিনী তো আপনারা জানেন, তাই আর কিছু বললাম না। যারা জানেন না তারা প্রথম পর্ব পড়ে নিয়েন। কথাগুলো মনে পড়তেই কখন যেন চোখের কোণায় পানি জমেছে।
খেয়াল নেই আমার? ভাই তুই কাঁদছিস কেন? এমনি আপু। ও বলবি না তো? আমি তো সত্যি আপু হলে ঠিকই বলতি। কি বলো আপু, তুমি তো আমার সুইট কিউট আপু। আমি কারোর আপু না, আপু হলে সে তো বলতো কেন তার মন খারাপ। তেমন কিছু না আপু, আয়শার কথা মনে পড়ছে খুব। সে কেমন করে পারলো ধর্ষক বলতে? মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। পিছন থেকে কেউ আমাদের কথাগুলো শুনছে, তা না জানা আমি। আম্মু তুমি কখন এলে? তোদের খাইতে ডাকলাম আর এসেই এসব শুনলাম, তাই আর ডাকিনি। কি বলো, তুমি সব শুনেছো? আরে বোকা, তুই না বললেও কি আমি শুনবো না? যাই হোক, ফ্রেশ হয়ে খেয়ে নে। আচ্ছা আপু, বাড়িতে এত ছোট বাচ্চার ছবি কেন? এসব আমার ছোট ভাইয়ের ছবি। কি হয়েছিল তার? আব্বু যে বলল সে নাকি হারিয়ে গেছে। অনেক কাহিনী। আমাদের পরিবারটা ছিল অনেক হাসি খুশি। যখন জানতে পারি আমাদের আরও একটা ছোট ভাই হবে, তখন আমি আর সাকিব ভাইয়া সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম। তখন সাকিব ভাইয়ের বয়স 7 বছর আর আমার 5 বছর। দেখতে দেখতে সেই দিনটা চলে আসলো, মানে হাসান জন্মগ্রহণ করলো। হাসানের বয়স তখন 1 বছর হবে। তখন সবাই আমরা ঢাকায় যাই নানু বাড়িতে। সেখানে গিয়ে মার্কেট করতে গিয়ে কখন যে আমার ছোটো ভাইটাকে হারিয়েছি তা কেউ বলতে পারি না। তখন থেকে আর আমাদের সাথে আমার বড় ভাই থাকে না, থেকে যাই নানুর বাড়িতে। আর আম্মুর উপর পড়ে দোষ। আমিও আসতে চাইনি, কিন্তু আম্মু ভীষণ কান্না করতো বলে চলে আসি। এত ভালোবাসতে? হিরে তুই কাঁদছিস কেন? না জানি সে কেমন আছে, আমার মতোই নাকি? কি জানি। আচ্ছা বাদ দাও, চলো খেতে যাবে। চল। রাতে শুয়ে ভাবছি, হায়রে দুনিয়া, যার সব আছে তবু সুখ নেই, আর যার কিছু নেই সেই সুখী। টাকা পয়সার বড়াই আর কতদিন? আজ আছে কাল তো নাও থাকতে পারে, কিন্তু মনের সুখ কি পাবে? হ্যাঁ, যার মনে সুখ আছে সেই তো প্রকৃত সুখী। এই রাকিব উঠ। উঠছি, তুই যা। ফ্রেশ হয়ে নাস্তা করলাম, সবাই মিলে আড্ডা দিচ্ছি। রাকিব, তোর কোনো কাপড় আনা হয়নি? মিম, রাকিবকে নিয়ে যা, কেনাকাটা করে আয়। আচ্ছা আব্বু, যা রেডি হয়ে আয়। আমাকে উদ্দেশ্য করে বলল, আমি তো রেডি, তুই যা, আবার ময়দা বেশি মাখিস না। শয়তান, আমি এসব ময়দা মাখি না, আমি তো মেকআপ করি। আমিও যাই, হলো ময়দা তো ময়দাই। না হ্যাঁ, আমার আর আপুর কথা শুনে আম্মু আর আব্বু হাসতেছে। হয়েছে মিম, যা রেডি হয়ে আয়। কিরে হলো তোর? আর 5 মিনিট অপেক্ষা করব। সেই তখন থেকে খালি 5 মিনিট করতে করতে আধা ঘন্টা হয়ে যাচ্ছে। হয়েছে, চল। এত সাজার কি আছে? আমরা কি কারো বিয়ে বাড়িতে যাচ্ছি নাকি? ধুর বোকা, এটা তো সিম্পল। ময়দা মেখে তো পেতনি হয়েছিস, আর বলিস সিম্পল? কি আমি পেতনি? আরে না, তুই তো আমার কিউট আপু। চল, দেরি হয়ে গেল। মার্কেটে আসলাম, প্রথমে ভালো দেখে কয়েকটা ব্র্যান্ডের প্যান্ট, তারপর টি শার্ট নিল আপু। এত দামি কাপড় নিয়ে আমি কি করব? তার চেয়ে নর্মাল কাপড় নে, এইগুলো থেকে ভালো আছে। বেশি কথা বলবি না, তুই ভুলে গেছিস তুই কার ছেলে। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি যার বাসায় আছি তিনি বর্তমানে 1 নাম্বার পজিশনে আছেন ব্যবসার দিক থেকে। বাংলাদেশ ছাড়াও আরও অনেক দেশে তার আধিপত্য বিস্তার, বাকিটা পরে জানতে পারবেন। দোকানদার কাপড়গুলো প্যাকেট করে দিল। চল এবার। কয়েকটা বকাটে ছেলে আপুর হাত ধরে বলল, এই সুন্দরী, কই যাও? হাত ছাড়ুন বলছি। এই ভাই, আপনারা কারা? হাত ছাড়ুন। এমালটা কেটে তোর বিএফ নাকি? তুই ভালো চাস তো চলে যা, নাহলে আমাদের সাথে আয়, আজ রাতে মাস্তি হবে। ঠাস ঠাস ছেলেটার গালে আপু থাপ্পড় মারল। তোর কত বড় সাহস, তুই জানিস কার গায়ে হাত দিয়েছিস? মাম্মা, মালটা অনেক হট, আজ খেলে হবে। মামা নিয়ে চল, অনেকদিন পরে এমন মাল পাইলাম। আপু ভাই চুপসে গিয়েছে, আমার মাথায় আগুন জ্বলছে। আরে আরে ভাই, কই যাও? তোর কিছু করবো না, ভালো চাস তো চলে যা। তোদের খুব সাহস বাড়ছে দেখি। দিলাম সেই শালাকে একটা ঘুষি, এক ঘুষিতে পড়ে গেল। আপু আমার পিছনে এসে লুকালো। ওরা সংখ্যায় 3 জন আর আমি একা। ভাই, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? তারা 3 জন এসে মারতে ধরবে, আমিও কম কিসের, আমিও মারতে লাগলাম। তখন তাদের মধ্যে কেউ একজন মাথায় আঘাত করলো, আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার আর কিছু মনে নাই। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি আমার রুমে শুয়ে আছি, কিছু মনে করতে পারছি না।
হঠাৎ আপুর কথা মনে পড়লো। তারা আপুর কিছু করে নাই তো? আপুই জোরে চিৎকার দিলাম। পাশে যে আম্মু আব্বু আর আপু বসে আছে, আমার সেদিকে কোনো খেয়াল নেই। এই তো ভাই, আমি এখানে। আপু তুই ঠিক আছিস তো? তোর কিছু হয় নাই তো? আরে না, আমি ঠিক আছি। তারা আমার কিছুই করতে পারে নাই। আমি আব্বুকে ফোন করি আর সাথে সাথে পুলিশ চলে আসে আর তারা পালিয়ে যায়। ও আচ্ছা। আম্মু ভালো। পরের দিন আমার ভীষণ জ্বর আসে। আম্মু তখন আমার রুমে আসে আর আমার এই অবস্থা দেখে চিৎকার করে। আপু তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দেয়। ডাক্তার চলে আসে। ডাক্তার, কোনো সমস্যা? না, সব ঠিক আছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়ালে সব ঠিক হবে। তারপর আম্মু আমার শার্ট খুললো। কিছু বুঝতেছি না, আমায় জড়িয়ে ধরে হাসান বলে কেঁদে দিল। এতদিন কোথায় ছিলি বাবা? একবারও কি তোর মায়ের কথা মনে পড়েনি? কি বলছো? আমি কেন হাসান হতে যাব? আমি তো রাকিব। তাছাড়া আমি তো তোমার নিজের সন্তান না। কে বললো তুই আমার সন্তান না? তুই যে আমার হারিয়ে যাওয়া সন্তান হাসান। আম্মু কি বলছো এসব? রাকিবই কি আমার ছোট ভাইটা? তোদের বিশ্বাস হচ্ছে না? এই দেখ, সে তীর যা আমার হাসানের বুকে ডান পাশে ছিল, রাকিবেরও তাই। আচ্ছা ঠিক আছে, যদি ডিএনএ টেস্ট করা যায় তাহলে তো শিওর হয়ে যাব এটা আমার হাসান। তারপর আম্মু আব্বু আর ডিএনএ টেস্ট করা হলো। আল্লাহ জানে কি হবে। অবশেষে ডিএনএ রিপোর্ট বের হলো। হ্যাঁ, ডিএনএ ম্যাচ করছে। আব্বু আমাকে জড়িয়ে ধরলো, বলল, বাবারে, তোকে কত বছর পরে পেয়েছি। আব্বু, আমিও কখনো ভাবিনি তোমাদেরকে খুঁজে পাবো, আমার একটা পরিবার পাবো। পাগল ছেলে, কাঁদছিস কেন? তুমি কেন কাঁদছো? এই কান্না যে সুখের কান্না রে। আম্মু, আজকে আমি সব অনাথ আশ্রম আর পথ শিশুদের নিজের হাতে খাওয়াতে চাই, আমার ভাইটার জন্য। আছে, যা মন চাই কর। আচ্ছা, আমি আর আপু সব অনাথ আশ্রম আর পথ শিশুদের খাওয়াবো। আচ্ছা যা, আমি আজকে তোদের জন্য স্পেশাল কিছু রান্না করব। আমি ফিরে আসতেই আবার যেন পরিবারটা সতেজ হয়ে উঠছে। আমি আর আপু মিলে সব অনাথ আশ্রম আর পথের অনাহার শিশুদের জন্য সামান্য কিছু পোশাক আর খাওয়ার ব্যবস্থা করে দিলাম। সত্যি বলতে তারাও পেয়ে যে খুশি হয়েছে, আমি তার চেয়ে বেশি খুশি হয়েছি। আমিও তো ছিলাম এক সময় তাদের মতো। আম্মু, খিদে লাগছে। ফ্রেশ হয়ে আয়, দিচ্ছি। খাবার টেবিলে এত কিছু কার জন্য? কার জন্য? আমার কলিজাটার জন্য। এত কিছু আমি খেতে পারবো না। না খেয়ে না খেয়ে শরীরে কি হাল করেছে, এখন একটু ভালো করে খেয়ে নে। কি বললো ভাই? বিরিয়ানি, চিংড়ি মাছের মালাইকারি? আর কিছু বললাম না, আপনাদের পেট খারাপ করবে। তুমি খালি ওকেই খাইয়ে দিবে তো কি তুইও চাইস নাকি? এটা তোর একার আম্মু না, এটা আমারও আম্মু। ও আম্মু, আমাকেও দাও না। তোর ন্যাকা কান্না শেষ হয়েছে? এতদিন অনেক আদর খাইছিস, এখন শুধু আমি খাবো। এই দেখো আম্মু হিংসা করে চলে যাচ্ছে। যার খাওয়ার ইচ্ছা সে থাক। দূর, আমি খাবই না, আমি মোটেও হিংসুটে না। সেটা তো দেখলেই বোঝা যায় তুই কেমন হিংসুটে। আমি নেহাত ভালো মানুষ, তাই আমার ভাগের ভাগ দিচ্ছি। হয়েছে, নে তুইও হা কর। নিজে রুমে এসে ঘুমালাম। হঠাৎ যেন স্বপ্ন দেখছি বৃষ্টি পড়ছে। আমি সেই বৃষ্টির পানিতে ভিজতেছি, খুব ঠান্ডা অনুভব করতেছি। কেন? ও মা, ইয়েটিয়ে করলাম নাকি? আমি তো কোনোদিন এসব করিনি। তাহলে পাশে 32 পাটি দাঁত বের করে আপু হাসতেছে। তুই হাসতেছিস কেন? আম্মু, তোমার ছেলে বিছানায় মানে আকাম করেছে। তবে রে সেমরি, আমার গায়ে পানি দিয়ে আমার উপরে দোষ? আপুরে আর পাইকে দৌড়ে পালাইছে। এখন পালা, পরে যাবি কই? সময় আমারও আসবে। শুভ সকাল আব্বু। গুড মর্নিং মাই সন। কি করো? অফিসের ডকুমেন্ট চেক করছি। ও, সবাই এসো, নাস্তা করে নিবে। আব্বু, তুমি না বলেছিলে অফিসে কিছু লোক লাগবে? বলেছিলাম, নিয়োগ ছাড়া হয়েছে, কালকে ইন্টারভিউ। ও, আমি বলছিলাম কি, আমার একটা বন্ধু আছে, টাকার অভাবে বেশি দূর পড়তে পারেনি, যদি তুমি তাকে নিয়োগ করতে। তুই যেহেতু বলছিস, ঠিক আছে। থ্যাংক ইউ আব্বু। বাবা রাকিব, আমার তো কম বয়স হলো না, এবার তুই একটু সামলা। আমি সামলাবো মানে কি বলছো? দেখ বাবা, আমার তো বয়স হয়ে যাচ্ছে, বড়টা তো থাকে না। এখন আমি সব দায়িত্ব তোর হাতে তুলে দিয়ে একটু আরাম করতে চাই। আম্মু দেখো আব্বু কি বলে, আমি এখন তো শুধু ঘুরে বেড়াতে চাই। ঠিকই তো বলেছে রাকিব, তো এখন ঘুরে বেড়াবে নাকি তোমার মতো শুধু দৌড়ে বেড়াবে? আমি বুড়ো বয়সে অফিস সামলাবো?
আমি এখন অফিসে যাচ্ছি না, আগে এই শহরটা ঘুরে দেখব। তার ঠিক আছে, ঘুরবি না হয়, কিন্তু কালকের ইন্টারভিউ তোকে নিতে হবে। আচ্ছা নিব। আপু চলো, আজকে আমরা সারাদিন ঘুরবো। সত্যি? তুই দাঁড়া, আমি রেডি হয়ে আসি। আপু আর আমি সারাদিন ঘুরলাম, সত্যি অনেক ভালো লাগছে। নতুন পরিবেশ, নতুন জায়গা, যা বলার বাহিরে। আজকে প্রথম অফিসে যাচ্ছি, তাও ছদ্মবেশে। 10 তলা একটা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এটা আমাদের অফিস। আরো অনেক এইরকম অফিস আছে, কিন্তু এটা মূল অফিস, চৌধুরী ইনস্টিটিউট। সবাই ওয়েটিং রুমে বসে আছে, আর 5 মিনিট পর তাদের ইন্টারভিউ শুরু হবে। এত বড় অফিসে কি আমাদের চাকরি হবে ভাই? একজন আরেকজনকে জিজ্ঞেস করছে। কি করে বলবো? এর আগে অনেক দিয়েছি, কিন্তু কি করে বলবো? এর আগে অনেক জায়গায় দিয়েছি, কিন্তু মামার অভাবে হয়নি। ঠিক বলছেন ভাই। সব জায়গায় শুধু মামা মামা ছাড়া কোনো চাকরি কোথাও পাওয়া যায় না। যার মামা আছে তার চাকরি হচ্ছে। আমি শুনেছি চৌধুরী সাহেব নাকি অনেক ভালো লোক, তিনি এসব এলাও করেন না। যেই ছেলেটার কথা আপু বলেছিল, সব আল্লাহর ইচ্ছা। চাকরি হলে হবে, না হলে আমাদের না খেয়ে মরতে হবে। অবশেষে ম্যানেজার এসে বলল, আমাদের নাকি ইন্টারভিউ নেওয়া হয়েছে। কখন নিল, আর কেই বা নিল জানি না, তবে আপনাদের এই অফিসে সিও নিয়েছে, আর অনেকে বাতিল হয়েছে, আর অনেকে সিলেক্ট হয়েছে। যাদের নাম ঘোষণা করা হলো তারা খুশি হলো, আর যারা পায়নি তারা মুখ কালো করে চলে গেল। তারা পাবেই বা কি করে, আগেই মামা দিয়ে রাখছে। আর খারাপ চিন্তা করছে তাদের নিয়ে তো লাভ নেই, বরঞ্চ ক্ষতি হবে। অফিসের সব কাজ শেষ করে বাসায় আসলাম। আম্মু তুমি কাঁদছো কেন? আমাকে হয়তো দেখেনি, তাই তাড়াতাড়ি করে চোখের পানি মুছে নিল। কই কাঁদছি? এই দেখ, আমি তো হাসছি। আমি জানি তুমি কাঁদছো, বলো না আম্মু, কি হয়েছে তোমার? আরে কিছু না, তুই যা ফ্রেশ হয়ে আস। কথা এড়িয়ে গেল, নিশ্চয়ই কিছু হয়েছে, এর সমাধান বের করতে হবে। রাতে কি রে, কি করিস? গেম খেলি। ও, কি গেম? আচ্ছা আপু, আম্মুর কিছু হয়েছে কি? কই না তো। তাহলে যে দুপুরে দেখলাম কাঁদতেছে? ও, আম্মু তো প্রতিদিনই কাঁদে। প্রতিদিন মানে কি হয়েছে? বড় ভাইয়ার জন্য কাঁদে রে। আম্মু অনেকবার গিয়েছিল ভাইয়াকে ফিরিয়ে আনতে, কিন্তু আসেনি। ও আচ্ছা। গুড নাইট। গুড নাইট। সকালে নাস্তা করার সময় আমি বললাম, আব্বু তুমি না বলেছিলে অফিসে জয়েন করতে হবে? বলেছি, কিন্তু তুই হঠাৎ আজ এই কথা বলছিস কেন? বলছি কি, আমাদের ঢাকায় যে অফিসটা আছে, আমি ওই অফিসটা সামলাতে চাই। ও আচ্ছা, এই কথা। আমি তো ভাবছি তোকে পাঠাবো। ওইখানের একটা ডিল আছে 15 কোটি টাকার। তাহলে কবে যাবি? আজকেই যাব ভাবছি। কি আজকে যাবি মানে? তোর কোথাও যেতে হবে না। ওহ আম্মু, আমাকে তো যেতেই হবে, অনেক হিসাব আছে। আমিও যাব তোর সাথে। তুই যাবি কেন? ও মা, ওই শহরে আমার ভাইয়ের জান পাখিটা আছে, আমি তাকে দেখবো না? চুপ কর বোন। তাহলে তুই যাবি? আম্মু আর না করো না। আচ্ছা, তবে সাবধানে যাবি। আমি আর আপু রেডি হয়ে নিচে এসে মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে বাহিরে বের হয়ে অবাক। কারণটা হচ্ছে আমাদের যাওয়ার জন্য নতুন মডেলের একটা কার, যার মূল্য কয়েক কোটি টাকা। কেমন দিলাম মাইশান? ভালো, কিন্তু এত গাড়ি থাকতে আবার এত দামি গাড়ি কেনার কি দরকার ছিল? তুমি তো আগে রাকিব নও, তুমি এখন হাসান চৌধুরী, চৌধুরী গ্রুপের মালিক। তোমার কি পুরনো গাড়ি মানায়? ও, বিদায় নিয়ে আমি আর আপু যাচ্ছি সেই শহরে। আমি ড্রাইভ করছি, আর আপু বসে গান শুনছে। অনেকক্ষণ জার্নি করার পর অবশেষে ঢাকা এসে পৌঁছালাম। পুরানো স্মৃতিগুলো নাড়া দিয়ে উঠল। আমরা নানুর বাসায় না গিয়ে আমাদের ঢাকার একটা বাসা আছে সেটাতে উঠলাম। কি রে, নানু বাড়িতে না গিয়ে এখানে কেন উঠলি? আরে ওখানে উঠলে ভাইয়াকে শাস্তি কি করে দিব? অনেক কাঁদিয়েছে আম্মুকে, তাকে তো একটু শাস্তি পেতেই হবে। তুই যা মনে করিস কর, আমি কিন্তু ভাবিকে দেখব, আর তোর ওই অহংকারী শালিকাকেও দেখব, যে আমার ভাইয়ের নামে এত বড় অপবাদ দিচ্ছে। আমি তাকে ছাড়বো না। আচ্ছা যাই হোক, এখন ফ্রেশ হয়ে নে, খাবার অর্ডার দিচ্ছি। সকালে আমি আর আপু হাঁটতে বের হয়েছি। কি রে, তুই এত নর্মাল পোশাক পরছিস কেন? এমনি রে, তাছাড়া এখানকার অনেকেই আমাকে চিনে, তারা যেন কিছু বুঝতে না পারে। এই চল, অনেক দূর তো চলে আসছি, এখন বাসায় যাই। চল। সত্যি রে, সকালে শহরে হাঁটার মজাই আলাদা। আমি ভীষণ খুশি। কেন, তুই এর আগে কখনো সকালে হেঁটে বেড়াসনি? কবে যে হাঁটছি আমার মনেই নেই। বাদ দে এসব কথা, এখন থেকে প্রতিদিনই হাঁটতে আসবো। আচ্ছা চল এবার। আমি আর আপু পাশাপাশি হাঁটতেছি, হঠাৎ কেউ যেন আমাকে ল্যাং মেরে ফেলে দিল। আমি উঠে দেখি জান্নাত আর তার বান্ধবীরা দাঁড়িয়ে হাসতেছে।
বুঝতে দেরি নেই কে এই কাজটা করলো। কিরে কোথায় হারামি? এই কে আপনি? আর কত বড় সাহস ছোট লোক বলে? থামিয়ে দিলাম আপুকে, না হলে সব বলে দিত। এইটাকে দেখতে তো বড়ল ঘরের মেয়ে মনে হচ্ছে। এবার কোন ঘরের মেয়েকে পটিয়েছিস? এই আপনার সাহস কি? কিসব আবল তাবল বলছেন? থামবি তুই? আপনার সমস্যা কি? নিজের বাপের টাকা পয়সা আছে বলে কি আপনি মানুষ আর আমরা মানুষ না? এই দেখ জান্নাত, ছোট লোকের মুখে বলি ফুটেছে। ঠিক বলছিস রে। এর কিছু একটা কর, তোর মুখের উপর কথা বলে কোন সাহসে? আপনাদের সমস্যা কি? এখান থেকে ভাগেন। তোর খুব বাজ বাজছে তাই না? জান্নাত আব্বুকে মারতে যাবে তার আগে ঠাস ঠাস করে বিরাট শব্দ হলো। কে কাকে মারলো বুঝতেছি না। বড় লোকের দুলালি হয়েছিস বলে মনে করিস গরিবরা মানুষ না? যখন যা খুশি তাই করবি, মুখ বুঝে সহ্য করতে হবে, তাই না? জান্নাত মারার আগে আপু জান্নাতের গালে চর বসিয়ে দিয়েছে। জান্নাতের মুখ দেখে আমার হাসি পাচ্ছে। তারা না আগে একটু হেসে নেই। জান্নাতের সাদা ধপধপে গালটা লাল রক্তবর্ণ হয়েছে। তোর এত বড় সাহস আমার গায়ে হাত দিস? তোদের দুইটাকে দেখে নিব। রাগ দেখিয়ে চলে গেল। যা যা, আমার একটা ছবি নিয়ে যা, ভালো করে দেখিস। ভালো কাজ করছিস, আরো 2টা দিলে তো পারতি। চুপ কর ভিতু, তুই একটা পুরুষ হয়ে এইভাবে ভয় পাইস কেন? আমি ভয় পাই না, মেয়েদের সম্মানের জন্য গায়ে হাত তুলি না। ভালো, প্রতিটা মা বোনদের সম্মান দিবি। এখন তো চল। চল, মুডটাই নষ্ট করে দিল এই বেয়াদব মেয়েটা। নাস্তা করে টিভি দেখছি, বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা। বাংলাদেশ কি না খেলাটাই খেলতেছে ভাই। এইগুলো কি দেখিস? কেন, ক্রিকেট খেলা দেখতেছি। দেখ বাংলাদেশ কি খেলাটাই না খেলছে। রিমোট দে, আমি কার্টুন দেখবো। না এখন হবে না, আগে খেলা শেষ হবে তারপর। তুই দিবি কিনা বল। না দিব না। তখন আমার ফোনে কল আসে, আব্বু লেখাটা পাসলো। হ্যালো আব্বু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই? জি আব্বু, আমিও ভালো আছি। আচ্ছা শোন, কালকে বড় একটা মিটিং আছে বুঝলি। কালকে অফিসে গেলে ম্যানেজার তোকে সব বুঝিয়ে দিবে। ও আচ্ছা। আর কিছুক্ষণ কথা বলার পর ফোন কেটে দিলাম। কে ফোন দিয়েছিল? আব্বু দিছিল। কি, তুই আমাকে একবারও বললি না? তুই তো তোর সিরিয়াল নিয়ে ব্যস্ত, তাই আজ ডাকিনি। আব্বু আম্মু কেমন আছে? ভালো। আজকে 12টায় মিটিং আছে, তাই রেডি হয়ে নিলাম। এটা আমার জীবনের প্রথম মিটিং। সাথে আপু আছে হেল্প করার জন্য, কারণ এর আগে আপু অনেক মিটিংয়ে গিয়েছিল। তোর হলো রে? চল। ম্যানেজার সাহেবের কাছ থেকে সব বুঝিয়ে নিলাম। তিনি অনেক ভালো মানুষ, কারণ তার সাথে আমার আগে থেকে পরিচয়। সত্য, এনার মতো মানুষের উপরেই কোম্পানির দায়িত্ব দিয়ে আরামে থাকা যায়। আমি আর আপু অফিসের সামনে দাঁড়িয়ে আছি। কার্ড দেখানোর ফলে দারোয়ান খুব সহজেই ঢুকতে দিল। যখন ম্যানেজারের রুমের সামনে দিয়ে যাব, তখন তিনি আমাকে দেখে দাঁড়িয়ে গেলেন। কে আপনি? আমি এই কোম্পানির মালিকের মেয়ে। সরি ম্যাম, চিনতে পারিনি, কিন্তু স্যার যে বললো তার ছেলে আসবে। আরে আঙ্কেল, সরি বলছেন কেন? আপু তুই চুপ কর। কি হয় বাবা তোমার? আমি বলছি, ও হচ্ছে এই কোম্পানির ভবিষ্যৎ সিইও। মানে রাকিবের তো কেউ নয় তাহলে? সব পরে জানতে পারবেন, আগে মিটিংয়ে সব কিছু বুঝে দিন। আচ্ছা চলো। মিটিং শেষ করে বাসায় আসতে যাব, কিন্তু জ্যামের জন্য আটকে পড়ছি। এটাই হলো আরেক সমস্যা, শুধু জ্যাম লেগে থাকে। গাড়ির কাজ তুলে বাইরের দিকে তাকিয়ে আছি, তখন একজোড়া চোখ দেখে আটকে উঠলাম। সেই চেনা জানা চোখ, মুখে নেই কোনো হাসি, কেমন জানি শুকিয়ে গেছে। এটা আর কেউ না, আয়েশা। কতদিন পর আজ তাকে দেখলাম। হঠাৎ করে আমার দিকে আসতে লাগলো। আমাকে আবারও দেখলো নাকি? গাড়ি স্টার্ট দিয়ে জোরে চালাতে লাগলাম। তার সামনে আর পড়তে চাই না আমি। কি রে, তুই এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন? অ্যাক্সিডেন্ট করবি তো। তোর কিছু হবে না, ধীরে চালা বলছি। পিছনে দেখো কারা যেন ফলো করছে, আমাদের শত্রু তো হতে পারে। ঠিক বলছিস। আসল কাহিনী বললাম না, অবশেষে নজর এড়িয়ে বাসায় আসলাম। অপরদিকে ম্যাম, গাড়িটা হারিয়ে ফেলেছি, কোন দিক দিয়ে গেল বুঝতেছি না। আমিও বুঝতেছি না, এটা কি সত্যি রাকিব ছিল নাকি অন্য কেউ? তার কাছে কোটি টাকার গাড়ি তো থাকতে পারে না, তাহলে কে ছিল? আবার হঠাৎ এত জোরে গাড়ি চালিয়ে গেলই বা কেন? আয়েশার মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনটার উত্তর সে পাইতেছে না। কারণ যার কিছু নেই, সে এত দামি গাড়ি কোথায় পাবে? আমাকে ধরা এত সহজ না মিস আয়েশা তালুকদার। ও সরি, আমারই তো বউ মিসেস আয়েশা চৌধুরী। এখন হাড়ে হাড়ে টের পাবে হাসান চৌধুরী রাকিবের খেলা কেমন। তোদের অহংকার মাটিতে মিশিয়ে দিব। রাকিব কই রে? চল আজকে নানু বাড়িতে যাব। যাবো, তার আগে ওদের জন্য সারপ্রাইজ দিতে হবে না? কি দিবি? আমি আর আপু আসলাম মার্কেট করতে সবার জন্য। মার্কেট করা প্রায় শেষ, আমার কাছে তখন একটা ফোন আসলো, অফিসের ম্যানেজারের কল। আপু আমি একটু আসতেছি, জরুরি ফোন আসছে। ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারি কালকে যে ডিলটা করছি সেখান থেকে অনেক টাকা লাভ হবে। কথা বলা শেষ, আসতে যাব,
কেউ যেন ধাক্কা দিয়ে ফেলে দিল, আর সেও পড়ে গিয়েছে। তাড়াতাড়ি উঠে দেখলাম কি হয়েছে। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস? তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? হাত তুললো মারার জন্য। আমিও কম কিসের, তার হাত ধরে তাকে চড় মারলাম। অনেক সহ্য করেছি, তোকে আর না। ইতিমধ্যে অনেক ভিড় জমেছে সিঁড়ির কাছে। একজন পুলিশ ছিল, সে বেরিয়ে আসলো সেখান থেকে। কি হয়েছে এখানে? এত ভিড় কিসের? জান্নাত কান্না শুরু করে দিল। এ মেয়ে, আপনি কান্না করছেন কেন? স্যার, এই ছেলেটা জান্নাতকে নিয়ে বাজে কথা বলছে। কি করেছো? আমি আর হিমু আসছি মার্কেট করতে। কোথা থেকে যেন এই ছেলে আসলো আর আমাকে প্রপোজ করলো। রাজি না হয় জোর করে আর বাজে কমেন্ট করে। তাছাড়া এই ছেলেটা প্রতিদিন আমাকে রাস্তায় ডিস্টার্ব করে। ইফটিজিং করছিস তুই? রাস্তায় মেয়েদের ডিস্টার্ব? চল আজ থানায়, তোর ইফটিজিং করা বের করছি। জোর করে আমায় থানায় নিয়ে আসলো। হায় রে বাংলার পুলিশ, তোরা আসল দোষীকে তো ধরলি না, আমার মতো একজন পিচ্চি পোলারে নিয়ে আসলি। তোর খুব বার বেড়েছে রাস্তায় মেয়েদের ইফটিজিং করা। চা রহিম, ডান্ডাটা নিয়ে আয়। মিস্টার সাকিব চৌধুরী, আপনার এত সাহস কই থেকে আসলো? মিম, তুই এখানে? কেমন আছিস বোন? ভালো আছি রে। বাবা মা কেমন আছে? সেটা জেনে তুই কি করবি? ও, তুই অবলায় থানায় কেন? বাধ্য হলাম আসতে। তুই একটু আগে কাকে ধরে নিয়ে এসেছিস? শাট আপ মিস্টার সাকিব চৌধুরী। নিজেকে একজন পুলিশ কমিশনার ভাবিস দেখে সবাইকে থানায় ধরে নিয়ে আসবি কোনো প্রমাণ ছাড়া? তুই আমার সাথে এরকম করে কথা বলছিস কেন? আর রইল প্রমাণ, যাকে ডিস্টার্ব করতো সে নিজেই বয়ান দিয়েছিল। তাই আমি যদি এখন বলি তুই আমাকে ডিস্টার্ব করছিস আর বাজে কথা বলছিস, তুই মেনে নিবি? আমি তো কিছুই করিনি। তাহলে? তুই কিছু করিসনি, আমি তো করতে পারি। ওয়েট, এর সাথে এই ইফটিজিংকারী কি সম্পর্ক? মিস্টার পুলিশ কমিশনার, ওর একটা নাম আছে। আচ্ছা, তুই ওর বিয়ের কথা বললে এত রাগ করিস কেন? কে হয় তোর ছেলেটা? চৌধুরী বাড়ির ছোট ছেলে হাসান চৌধুরী। কি? তার মানে ও? এটা আমার সেই ছোট ভাইটা। ভাইয়া রে, কেমন আছিস? এতদিন কোথায় ছিলি? তোকে কত খুঁজেছি জানিস? কে আপনার ভাইয়া? আমি একজন ইফটিজিংকারী ধর্ষক। বিশ্বাস না হলে আপনার আগের ফাইলটা খুলে দেখুন, না হলে আগের অফিসারদের কাছে জিজ্ঞেস করুন। আমি আপনার ভাই না। এমন করে বলিস না রে। তো কেমন করে বলবো আমি আপনার ভাই না? আমার মাকে যে কষ্ট দিতে পারে তার কোনো ভাই না আপু। চল এখান থেকে। আমি আর আপু বেরিয়ে আসলাম থানা থেকে। এখন যাব নানুর বাড়ি। নানুর বাড়ি শহর ফেলিয়ে একটু নিরিবিলি এলাকায়, এক কথায় শহরের শেষ প্রান্তে। কে যেন বেরিয়ে আসলো আর জড়িয়ে ধরলো। মেয়েটা পিচ্ছি বটে, দেখতে গুলুমুলু আছে। এতদিন পরে মনে পড়লো আমার কথা। তুমি খুব পচা, তোমার সাথে কথা নেই। ওরে বাবা, পিচ্চি বুড়োর রাগও আছে বটে। সবার থাকতে পারে, আমার কেন রাগ থাকবে না? তাহলে কিন্তু চকলেট দিব না। কি চকলেট? দাও দাও। কে এসেছে সুমাইয়া? মিমাপু। নানু ভাই, কখন এলি তুই? এই তো নানু ভাই, কেবল আসলাম। বাহিরে দাঁড় করিয়ে রাখবে নাকি আসতে বলবে? এটা তাহলে আমার নানু আর নানা? হ্যাঁ আয়, তোকে কি আর বাহিরে দাঁড় করিয়ে রাখা যায়? আরো দুইজন লোক বেরিয়ে আসলো। একজন মনে হয় মামা আর একজন হয়তো মামি হবে। মিম্মা, কখন এলি? এখন এলাম। মামি কেমন আছো? ভালো, তুই? ভালো। এই ছেলেটা কে রে? এখন বলবো না, তোমরা ভেবে দেখো। আমি এখন চিরাবো। আমিও আপুর সাথে আসলাম। সন্ধ্যায় হঠাৎ করে বাড়ির আলো নিভে গেল, অন্ধকার হয়ে গেল পুরো বাড়ি। সবাই ছাদে চলে আসলাম। ছাদে আসার সাথে সাথে চারিদিক থেকে আলো জ্বলে উঠল। হ্যাপি বার্থডে ভাইয়া, হ্যাপি বার্থডে ভাইয়া। আজকে সাকিব ভাইয়ার জন্মদিন। আমি আর আপু বুদ্ধি করে অল্প কিছুর আয়োজন করছি। সবাই অবাক, এমনকি ভাইয়া নিজেও। তোরা এত কিছু কখন করলি? আজকে আমার জন্মদিন, সেটা আমার নিজেরও মনে নাই। তোদের যে কি বলবো আমার জানা নেই। আজ আমি ভীষণ খুশি। তোরা এভাবে সারপ্রাইজ দিবি কখনো ভাবিনি। তোরা এসব কখন করলি? এসব কথা পরে হবে। এখন ভাইয়া কেক কাটো তো তাড়াতাড়ি। চল। তারপর কেক কাটলো সবাইকে খাইয়ে দিল। কিরে, রাগ করে থাকবি আমার উপর? না রে। তারপর ভাইয়াকে কেক খাইয়ে দিলাম, ভাইয়াও আমাকে খাইয়ে দিল। তোমাদের জন্য সারপ্রাইজ আছে। আপু সবার জন্য কেনা পোশাকগুলো দিতে লাগলো। এইসব কি রে? আমাদের কি কম আছে নাকি? মামা, আগে নাও, তারপর বলছি। এবার তোমাদের সারপ্রাইজ দেব। সবাই চোখ বন্ধ করো। আমাকে সবার সামনে এনে দাঁড় করালো। এবার চোখ খুলো। তখন বলছিলে না কে এই ছেলে? তাহলে শুনো, এ হচ্ছে তোমাদের সারপ্রাইজ, চৌধুরী পরিবারের ছোট ছেলে। সবাই অবাক হয়ে গেল। তারা কখনো ভাবেনি আমাকে ফিরে পাবে। নানু এসে জড়িয়ে ধরলো, মামা মামি এসে কথা বলল।
সত্যি রে, আজকে আমি ভীষণ খুশি তোদের পেয়ে। তোরা 3 ভাই বোন চিরকাল ভালো থাক। আচ্ছা অনেক হয়েছে, চলো এবার খেতে যাবে সবাই। অনেক আড্ডা দিলাম, রুমে এসে ঘুমালাম। ও আর আমার থাকার জন্য আলাদা রুম দেওয়া হয়েছে। সকালে বুকে ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি আর যেই কথা বলল 1 গ্লাস পানিতে ডুব দিয়ে মনে হয় মারা যায়। চোখ খুলে দেখি সুমাইয়া আমার বুকের উপর শুয়ে আছে। এই তুই আমার ঘরে কেন, তাও আবার আমার বুকে শুয়ে আছিস? কেন, আমি কি থাকতে পারি না? আর আমায় তুই করে বলছো কেন? তুমি করে বলো। তোর মতলবটা কিরে বলতো? না, আমি তোমার উপর ক্রাশ খাইছি। যা শালা, এটা কি হলো? বলেই চলে গেল। বয়স কেবল 10 চলতেছে, তাতেই ক্রাশ খাই? এটা কোন মেয়ে রে বাবা? নাস্তা করছি, এমন সময় পায়ে কেউ সুরসুরি দিচ্ছে। সুমাইয়ার দিকে তাকিয়ে দেখি হাসতেছে। এই মেয়েটাকে সুবিধার মনে হচ্ছে না। রুমে বসে আছি, এমন সময় সুমাইয়া আসলো। কি করো গো? ওগো মোর স্বামী। এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি তোর বড় ভাই, কথাটা মাথায় রাখিস। কিসের বাড়াবাড়ি? আমি আব্বুকে গিয়ে এক্ষুনি বলছি আমি তোমাকে বিয়ে করতে চাই। বোন মাপ চাই, মামারে কিছু বলিস? বলবো না, তবে আমার সাথে ঘুরতে যেতে হবে। আচ্ছা যাবো নে, যা রেডি হয়ে আয়। আমিও কম কিসের, আপুকে সাথে নিছি প্রেমের ভূত তাড়ানোর জন্য। আপু, তুই কই যাস? ও মা, তোরা নাকি ঘুরতে যাবি, তাই আমিও ভাবলাম তোদের সাথে ঘুরে আসি। ভাবছি এখন যা ভাগ, আমি আর রাকিব ভাইয়া শুধু ঘুরবো। তা বললে তো হবে না, পিচ্ছি বুড়ো, আমিও যাব। কিরে তোদের হলো, এবার চল। তুমি খুব পচা মিমা আপুকে কেন নিচ্ছ? এমনি রে, এবার চল। কি রে সুমাইয়া, এসব কি শুনছি? তুই নাকি রাকিবকে ভালোবাসিস? তুই তুই কেমন করে জান? যেটা বলছিস সেটা বল। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, হয়েছে? তুই কি জানিস রাকিব যে বিবাহিত? মুই কিন্তু এখনো সিঙ্গেল। উল্টাপাল্টা ভাবলে বাসায় গিয়ে কেলিয়ে আসবো। না, আমি বিশ্বাস করি না যে রাকিব বিবাহিত। দেখ বোন, কান্না করিস না, আমার চেয়ে ভালো ছেলে পাবি তুই। আমার লাগবে না ভালো ছেলে। কান্না করিস না, তুই এখনো অনেক ছোট। আরো বড় হয়ে নে, তারপর ভালো ছেলে দেখে বিয়ে দিমু তোরে। তোমরা সবাই পচা, আমার সাথে কেউ কথা বলবে না। বোন রাগ করিস না। বাদ দে না আপু, সামনে ফুচকার দোকান দেখলাম, চল তুই আর আমি ফুচকা খাবো। চল। ওই থাম তোরা, আমিও যাব ফুচকা খাবো। আচ্ছা আয়। আচ্ছা রাকিব ভাইয়া, ভাবিটা দেখতে কেমন? নিশ্চয়ই খুব সুন্দর। তোরা নিজে দেখে নিস। সামনে ফুচকার দোকান দেখতে গেলাম, আর সেখানে গিয়ে যাকে দেখলাম। আপু তোরা যা, আমি এদিকে আসি। কেন, কি করবি? ওই যে নীল কালারের শাড়ি পরা যে মেয়েটা আছে। আরে ওইটা তো আয়শা আপু, খুব মিষ্টি একটা মেয়ে। সে নাকি ভুল বুঝে তার হাজবেন্ডকে তাড়িয়ে দিয়েছে তার বাড়ি থেকে। ওয়েট, তুই এত কিছু জানলি কি করে? জানবো না কেন, আপুর সাথে আমার অনেক ভালো সম্পর্ক। আমায় প্রতিদিন চকলেট দেয়, আরো অনেক কিছু। ও ভালো, তোরা যা, আমি যাব না। আপু বুঝে নিয়েছে এটাই সেই আয়শা, তাই আর কিছু বলেনি। আপু আর সুমাইয়া গেল ফুচকা খেতে, আমি দূর থেকে দেখছি। কি খবর সুমাইয়া, কেমন আছো? ভালো গো আপু, তুমি? এটা কে তোমার সাথে? আমার আপু, আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে সেটা আমার ভাইয়া। হাই, আমি আয়শা। আর আপনি? আমি মিম। বাসা কোথায় আপনার? সামনের গলিটা পার হয়ে 32 নম্বর রোড, 7 নম্বর বাড়িটা আমাদের। আর আপনাদের? আমার বাড়ি রাজশাহীতে, এখানে মামার বাড়ি বেড়াতে আসছি। ও, ঘুরতে নাকি? সেই রকমই। আপনি নাকি সুমাইয়াকে অনেক কিছু গিফট করেন? কই না তো, এসব তো ভালোবেসে দিই। ও, তা আপনি এখানে কি করেন? ফুচকা খেতে আসলাম। আপনি? আমিও। মামা 3 প্লেট ফুচকা। তিনটাই এমন করে খাচ্ছে মনে হচ্ছে এক একটা রাক্ষসী কোনোদিনও খায়নি। আপু আগে বিল দিয়ে চলে আসছে। এই যে শুনছেন, আপনি এটা কি করলেন? কেন, কি করলাম আবার আমি? আপনি বিল দিলেন কেন? অর্ডার তো আমি দিচ্ছি। আচ্ছা, পরে একদিন দিও, এখন আমি আসি। আমরা চলে আসলাম বাসায়। অফিসের কিছু কাজের জন্য আমাকে আবার যেতে হবে। তবে এবার আমি একা নই, সাথে ভাইয়াও আছে। কাজের যে চাপ পড়ছে, আমি আর ভাইয়া দুজন মিলে সামলাতে পারছি না। অনেক রাত হয়েছে, ভাইয়া আগে বের হয়েছে, আমাকে এখন যেতে হবে। গাড়ি চালিয়ে আসতেছি, হঠাৎ একটা মেয়ের চিৎকার শুনতে পেলাম। কোথা থেকে আসতেছে বোঝার চেষ্টা করলাম, জঙ্গল থেকে আসতেছে। আমি গাড়ি থেকে নেমে আওয়াজ অনুসরণ করে যেতে লাগলাম। 3টা ছেলে একটা মেয়েকে জোর করে ছোট একটা কুড়ে ঘরে নিয়ে যাচ্ছে। আমিও সেদিকে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার আপুকে যেইগুলো ডিস্টার্ব করতো, রাফি নামে একটা ছেলে আছে, সাথে আরও 2 জন, তাদেরকেও চিনি। আর যেই মেয়েকে ধরছে তাকে দেখে আমার হাসি পাচ্ছে, কারণ মেয়েটা হচ্ছে জান্নাত। কিন্তু ও এত এখানে কেন? আরে ভাই, কি করছিস তোরা? তুই আবার আসছিস?
আরে ভাই কুল কুল, আমিও কি তোদের দলে সামিল হতে পারি? সত্যি? তাহলে তুই বাহিরে যা, আমি আগে কাজ শেষ করব, তারপর তুই। ওকে, আমি বাহিরে আছি। শয়তান, হাত ছাড়। কিসের কি আমায় বাঁচাবি তা না, সেও। ছি ছি, কেউ আছো, আমায় বাঁচাও প্লিজ, হেল্প। দেখ কেমন লাগে, আমাকে দর্শক বানিয়েছিস, এবার তুই আসল দর্শকের খবরে পা রাখছিস। সবাইকে উড়াধরা করে পিটালাম, শালারা বলে কি আমার সামনে নাকি একজন মেয়েকে রেপ করতে চাই। আমি আর চেয়ে দেখবো? তারা কিছু বুঝতে পারিনি কি হয়েছিল, সবাই চিত হয়ে শুয়ে আছে। আমি এমন কেলানি দিছি 1 মাস বিছানা থেকে উঠতে পারবে না। জান্নাত জ্ঞান হারিয়েছে, তার চোখে পানি ছিটা দিলাম। প্লিজ আমার এত বড় সর্বনাশ করিস না, তোদের যত টাকা লাগে আমি দেব, আমাকে ছেড়ে দে প্লিজ। এই যে মিস, আপনি এখন সুরক্ষিত। চারিদিকে তাকিয়ে দেখলো কেউ নাই, একটা গাড়ির মধ্যে শুয়ে আছি, তাই তাড়াতাড়ি উঠলো। সরি আর ধন্যবাদ দিয়ে ছোট করব না। ধন্যবাদের প্রয়োজন মনে করি না, গরিবের এসব প্রাপ্য না। আর রইল সরি, আপনি তো কিছু করেননি। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, আর আগের ব্যবহারের জন্য সরি। দেখুন, আপনার জায়গায় আর যেই থাক না কেন আমি তাকে বাঁচাতাম, এটা আমার নৈতিক বোধ। আর আমি আপনাকে তো কোনোদিনও ক্ষমা করতে পারবো না। যে মানুষকে মানুষ বলতে কিছু মনে করে না, আমি তাকে মানুষ ভাবি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, জানি অনেক বড় ভুল করছি, হয়তো ক্ষমা পাওয়ার যোগ্য আমার নেই, তবুও বলছি প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা কথাটা আপনার মুখে মানায় না, আপনি তো শুধু অহংকার করতে জানেন। ক্ষমা করে দাও না, না হলে যে মরেও শান্তি পাবো না। দিতে পারি, তবে আপনি কি পারবেন আমার মাথা থেকে ধর্ষকের কলঙ্ক তুলে দিতে? পারবেন কি হারানোর সময়গুলোকে ফিরিয়ে দিতে? যদি পারেন তাহলে বলেন। জানি পারবেন না কখনো, কারণ সময় কখনো ফিরিয়ে আনা যায় না। হয়তো পারবো না, কিন্তু তুমি কি ক্ষমা করে দিতে পারো না? একবার ক্ষমা করে দাও, আর কখনো অহংকার করব না। যদি সম্পূর্ণ ভালো হতে পারেন সেদিন সামনে আসবেন, ক্ষমা করে দিব। নামুন, আপনার বাসায় চলে আসছি। ও হ্যাঁ, আর আমি খুব তাড়াতাড়ি আপনার সামনে আসবো। দেখা যাবে। আমি চলে আসলাম বাড়িতে, এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। আর তখনকার ঘটে যাওয়া কথাগুলো মনে পড়তেই আমার হাসি পাচ্ছে। অন্যদিকে, কে তোর আসতে দেরি হলো কেন? আর গাড়িতে বা কে ছিল যে তোকে নামিয়ে দিয়ে গেল? কি হলো? এর আগের বার তো পার্টি থেকে কত হাসি খুশি ছিল, আজ কি হলো যে কাঁদছিস? আর গাড়িতে বা কে ছিল? জান্নাত বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। কি হলো রে, তোর আবার কাঁদছিস কেন? সেদিন রাকিব ভাইয়া আমাকে ধর্ষণ করতে চেষ্টা করেনি, আমি তাকে সহ্য করতে পারতাম না, কারণ সে ছিল ছোট লোক আর খেয়ে। আমি বুদ্ধি করে রাকিব ভাইয়াকে আমার রুমে ডেকে আনি, তারপর নিজের কাপড় নিজে ছিঁড়ে বাঁচাও বাঁচাও বলে চিল্লাই। আয়শা জান্নাতের গালে চড় দিল। তুই এটা করতে পারলি? রাকিব তো তোর কোনো ক্ষতি করে নাই। প্লিজ আপু, আমাকে ক্ষমা করে দে, আমি চেয়েদের বসে সব করছি, আজ আবার ভুলটা বুঝতে পারছি, প্লিজ ক্ষমা করে দাও। তোর কোনো দিন ক্ষমা হবে না। তোর জন্য আমি নিজ হাতে রাকিবকে পুলিশের হাতে তুলে দিলাম, তাকে অপমান করে বের করে দিলাম। ভালোবাসার জায়গায় ঘৃণা সৃষ্টি হয়েছে, সেটা যদি তোর কথা বিশ্বাস না করে রাকিবের কথাটা শুনতাম। আপু, তুমি যত খুশি আমাকে মারো কাটো আর চাই করো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর এই পাপের বোঝা বইতে পারছি না। যদি ফিরিয়ে দিতে পারিস আমার রাকিবকে আমার কাছে, তবে তুই ক্ষমা পাবি, তার আগে না। আয়শা কাঁদছে বিছানায় শুয়ে, আর এই কথাগুলো বলছে। সকালে নাস্তার টেবিলে বসে নাস্তা করছি, তখন আব্বু ফোন দিল। হ্যালো আব্বু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মু কেমন আছে? ভালো আছে। বাবা, তুই কবে আসবি? আর কিছুদিন পর। কোনো দরকার আছে নাকি? তোকে একবার কানাডা যেতে হবে বিজনেসের কাজে। কি বলো, কানাডা এখন যেতে হবে নাকি? এখন যেতে হবে না, কালকে গেলেই হবে। আচ্ছা ভেবে দেখি। এত ভাবনার সময় নেই, আমি আর কত সামলাবো। এবার তুই তো একটু দেখাশোনা কর। আচ্ছা যাব। এবার খুশি? কে ফোন দিয়েছিল? আব্বু ফোন দিয়েছিল। আর আজকে এখন যেতে হবে আমার। কেন এখন যাবি মানে? তোর কোথাও যাওয়া হচ্ছে না। ও সোনা, আমার এখন যেতে হবে আমার। তুই যাই বল, তোকে এখন আমি আর যেতে দিব না, আর কিছুদিন পর যাবি। তা হবে না জানো, আমাকে যেতে হবে। আর তোমরা সবাই যাবে আমার সাথে। আচ্ছা, তোর এত কি জরুরি কাজ বলো যে যেতেই হবে শুনি? কালকে কানাডা যেতে হবে, কিসের যেন ডিল করতে হবে আমায়। ও তাহলে চল, আমিও যাব। সেটা পরে দেখা যাবে। মামি, তুমি মামাকে বোঝাও প্লিজ, আর না করো না। অনেক কষ্টে রাজি করালাম, এখন নাকি ভাইয়াও আমার সাথে যাবে রাজশাহীতে। তো কি আর করার, মামা মামি আর নানা নানুর কাছ থেকে বিদায় নিয়ে দুপুরে বেরিয়ে পড়লাম। রাত বাজে 3টা। সেই সময় নিজ বাসায় পৌঁছালাম। আমার কাছে ডুপ্লিকেট চাবি ছিল,
তাই আর আম্মু আব্বুকে ডাক না দিয়ে মেইন গেট খুলে অবাক, কারণ আম্মু আব্বু আমাদের জন্য বসে আছে। তোরা এসেছিস বাবা, তোদের জন্য কত চিন্তা হয় আমার। আহ আম্মু, তোমায় রাত জাগতে কে বলছে? আব্বু তুমিও না? আম্মুর না প্রেশার আছে? এসব চিন্তা করতে কে বলেছে? তোমরা তো ঘুমাতে পারতে। ধুর বোকা, তোদের ছাড়া আর ঘুম হয় আমার বল? তখন ভাইয়া আম্মু আব্বুর পা ছুঁয়ে মাপ চাইলো। আমাকে ক্ষমা করে দাও আম্মু, আমি না জেনে তোমায় অনেক কষ্ট দিয়েছি। উঠ বোকা ছেলে, তুই ফিরে এসেছিস, এতেই আমি অনেক খুশি। আয় আমার বুকে। আম্মু আব্বু ভাইয়া আপু আর আমি কান্না করছি। কিরে তোরা কাঁদছিস কেন? এটা কান্না না আম্মু, সুখের নদী, বিন্দু মাত্র পানি। অনেক রাত হয়েছে, ফ্রেশ হয়ে আস, খেয়ে নে, ঘুমাতে হবে তো। আব্বু তোমরাও কি খাওনি? তোরা আসবি শুনে খেতে ইচ্ছে করছিল না রে। আর তোমরা খুব খারাপ, কেউ এভাবে না খেয়ে থাকে? এটাই হয়তো মা বাবার প্রকৃত ভালোবাসা, যার ঋণ কখনো শোধ করা যাবে না। ফ্রেশ হয়ে সবাই একসাথে খেলাম। কতদিন পর মায়ের মুখে এক অন্যরকম হাসি দেখতে পেলাম, যেই হাসিতে রয়েছে এক বুক ভরা শান্তি। কতদিন পর পরিবারের সবাই একসাথে খেলাম, যে খাওয়াতে এক অন্যরকম প্রশান্তি রয়েছে। আজকে আমার বিকাল 5টায় ফ্লাইট, সোজা কানাডা। আম্মু আব্বু ভাইয়া আপু সবাই এসেছে। এখন আপুও নাকি আমার সাথে যাবে, তাই ভাইয়া আম্মু আব্বুর দেখাশোনার জন্য থেকে গেল। দীর্ঘ জার্নি করার পর অবশেষে প্লেন ল্যান্ড করলো কানাডায়। আগে থেকে আমাদের জন্য আব্বু রুম ভাড়া করে রেখেছিল, তাই সোজা গিয়ে আমাদের ফ্ল্যাটের চাবি নিয়ে রুমে গেলাম। ওয়েটার রাতের খাবারের জন্য ডাক দিল। আমি আর আপু গিয়ে খেয়ে আসলাম। পরের দিন অফিসের কাগজগুলো দেখতে লাগলাম। এক জায়গায় চোখ আটকে গেল, বাঁকা হাসি দিলাম। তুই কেন রে আমার পিছনে নিয়েছিস? কই না তো। আমি যেখানে যাই সেখানে তুই যেতে চাইস কেন? সত্যি বলবো, রাগ করবি না তো? আরে আগে তো বলবি। আমি না এখানকার একটা ছেলেকে ভালোবাসি। কি বাংলাদেশে আর ছেলে খুঁজে পেলি না? সোজা কানাডার ছেলেকে পছন্দ করলি? কে বললো সে বাংলাদেশি নয়? সে তো এখানে জব করে। ওরে তলে তলে সিএনজি চালাও, আর আমি জানি সে যেই হোক তোদের প্রেম কাহিনী কিন্তু শুনবো। আচ্ছা তাহলে শোন আমাদের প্রেম কাহিনী। বলতে না দিয়ে আমি, এই থাম, তুই আগে চল, অফিসে টাইম হয়ে এসেছে। অফিস থেকে আসার পর শুনবো। আচ্ছা চল, কিন্তু তুই কি এই সাধারণ পোশাক পরেই যাবি? যাব। তুইও পরে নিলে নে, না নিলে নাই। আর আমার পরিচয় যেন কেউ না জানে। কেন জানবে না কেন? তোকে যেটা করতে বলছি সেটাই করবি, তার বেশি কিছু করলে খবর আছে। আমি এখন আমাদের অফিসের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা ভাববেন না যে আমাদের কোম্পানি শুধু বাংলাদেশে সীমাবদ্ধ, তা না। অনেক দেশেই আমাদের কোম্পানির শাখা রয়েছে, তার মধ্যে এইটা একটা। এই কে আপনারা? যান, এখানে ভিক্ষা দেওয়া হয় না। স্যার প্লিজ আমাকে একবার ম্যানেজার সাহেবের সাথে দেখা করতে দিন প্লিজ স্যার। না, উনি এখন ব্যস্ত আছে, এখন দেখা করতে পারবেন না। আপনাদের বোঝার জন্য সব বাংলায় লিখছি, কিন্তু সব কথা ইংরেজি দিয়ে হচ্ছে। স্যার প্লিজ একবার দেখা করতে দেন। এই তোকে এত কথা কে বলতে বলেছে? বলছি না স্যার বিজি আছে, তাড়াতাড়ি সর, বড় স্যার আসার সময় হয়েছে। আপু তো রেগে গিয়েছে দারোয়ান বেটার কথা শুনে। আমি আপুকে না করলাম কিছু না বলতে। এই শফিক, বাইরে এত চিল্লাচিল্লি কিসের? দেখুন না স্যার, আমি কত করে বলছি এখন আপনার সাথে দেখা করতে যেতে দিতে পারবো না, আর এনারা জেদ ধরে আছে আপনার সাথে দেখা করবে। আসতে দে, আমি ব্যাপারটা দেখছি। ধন্যবাদ স্যার, আপনার মতো মানুষ হয় না। এখন কি বলবে বলো, হাতে সময় খুব কম। আমি কিছু বলতে যাব, তখন একটা গাড়ি ঢুকলো, আর গাড়িটা দেখে ম্যানেজার সহ সব কর্মচারী নিচে আসলো। গাড়ি থেকে যে নামলো সে আর কেউ না, সে হচ্ছে মিম আপু। নেমেছে আপু নেমেছে। আপুকে সবাই বরণ করে নিল, আর ম্যানেজারের কেবিনে ঢুকলো। আমি ওয়েটিং রুমে বসে আছি, ভাবছি আর বসে না থেকে দেখে আসি কে কেমন কাজ করছে। যেই ভাবা সেই কাজ না, সবাই ভালো কাজই করছে, কিন্তু শেষের কেবিনের থেকে আওয়াজ আসতে লাগলো। আমি গেলাম সেখানে দেখার জন্য কি হচ্ছে। তাদের কাণ্ড কীর্তি দেখে মাথায় আগুন জ্বলে উঠল। দুইজন ছেলে কেবিনে কাজ না করে এই স্টাফকে নিয়ে বাজে কথা বলছে। শালাদের মন চাইতেছে উদানি কেলানি দেই। যেই ভাবা সেই কাজ করতে যাব, তখন একজন দৌড়ে আসলো। ভাই, সে একটা মাল এসেছে আমাদের কোম্পানিতে। কি বলিস, তাই নাকি? তো শাহেদ, আজকে রাতে খেলাটা ভালোই জমবে। সজীব, তুই কাকে দেখলি? আরে ভাই বলিস না, সোজা মালিকের মেয়ে, দেখতে একেবারে হুড়পড়ি। কি বলিস মামা, তাহলে তো মালটাকে দেখতে হয়। ভাই, তাহলে আজকে ওকে নিয়ে মজা করব, আর এই কোম্পানিটাও লিখে নেব। চল মামুর বেটারা, মালটাকে একটু দেখে আসি। তাদের কথা শুনে মাথাটা গরম হয়ে গেল। একে তো অফিসের এক স্টাফকে বিরক্ত করছে, দ্বিতীয়ত আমার আপুকে নিয়ে বাজে কমেন্ট করেছে, আর তৃতীয়ত কোম্পানি নিজের নামে করতে চাওয়া। শালাদের তো আজ শেষ দিন হবে। আমি আর মিটিং রুমে গেলাম না, যা করার আপু করলো।
সেদিনের মতো তারা কিছু করতে পারেনি। আপুকে সতর্ক করার জন্য অফিসের সব কাজ করছি। তারা আজকে অ্যাটাক করতে পারে আপুকে, তাই আমি আপুকে আলাদা গাড়িতে দিয়ে আমি আরেক গাড়িতে উঠছি। আমি যেমন ভাবছি ঠিক তেমনটাই হলো। তারা মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করালো। এই আপনারা কারা? মুখ থেকে মাস্ক সরান বলছি। তা বলে তো হবে না সুন্দরী, আজকে রাত্রে আছে তোমাকে আমার চাই। তাদের কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। জোর করে তারা আপুকে গাড়ি থেকে নামালো আর তাদের গাড়িতে তুলে নিল। তারপর আপুকে একটা ফ্লাইটে নিয়ে গেল। আমিও সুযোগ বুঝে টুকে পড়ছি, সময় হলে তাদের উপর অ্যাটাক করব। তখন গেটগুলো যে প্রবেশ করলো তাকে দেখে পরাণ যায় যায় অবস্থা। যে প্রবেশ করলো সে আর কেউ না, সে হলো আমাদের কোম্পানির ম্যানেজার। আপু তাকে দেখে শক খাইছে আমার মতো, আর 3 বন্ধু আর ওই ম্যানেজার বেটা। আপনি আপনি এখানে? আপনি আমাদের কোম্পানির ম্যানেজার হয়ে? তাকে কি হয়েছে? আর এই যে দেখছিস শাহেদ, সে আমার ছেলে। ওরে বাটপার, ওরে চিটার, তাই মনে মনে বলি। তাহলে শুরু করে দেই। আরে দাঁড়া, আগে আমার কাজটা হোক, তারপর তোরা মস্তি করিস। আমি গিয়ে ফোনটা নিলাম। হ্যাঁ আব্বু, সব ঠিক আছে, তুমি চিন্তা করিও না বলেই কলটা কেটে দিলাম। কে রে তুই? মুখটা মাস্ক দিয়ে ঢাকা আছে, যার জন্য দেখতে পারিনি। কে আমি দেখতে চাস তাই না? কিন্তু দেখার পর তো তোরা আর কেউ বেঁচে থাকবি না। এই তুই এত কথা না বলে বল তো তুই কে? মুখ থেকে মাস্ক সরালাম, তারা যেন ভূত দেখছে। কিরে তোদের হাওয়া বেরিয়ে গেল নাকি? তুই না সেই ছেলে যে আমাদের কাছে সাহায্য চাইতে আসছিস? ওয়েট, আব্বু একে তো আমাদের কোম্পানিতে দেখেছি। এত কথা কি আছে, বেটাকে ধর, কেলানি দেই। এই ছোট লোকের বাচ্চা, তুই কি চাস? ভালো থাকতে চাইস তো চলে যা। তোরা কত বোকারে, আমাদের জালে শেষে তোদের ধরা দিতেই হলো। আর তোরা কাকে ছোট লোক বলছিস? সে হচ্ছে চৌধুরী গ্রুপের মালিক। কি? সবাই মনে হয় ভূত দেখছে। তুই যাই হোস, তোকে আর জীবিত যেতে দিব না। শালা তোরা অনেক কথা বলছিস। 3 জনকে গুলি করে উড়িয়ে দিলাম, আর ম্যানেজারের যেন প্রাণ যায় যায় অবস্থা। তোর এত বড় সাহস, তুই আমার চোখের সামনে আমার ছেলেকে মেরে দিলি। তোকে তো আজ আমি ছাড়বো না। সেও গুলি বের করলে গুলি ছোড়ার আগে আপু উঠে শালি হাতে কিক মারছে। ব্যাস গুলি পড়ে গেল, তাকে বেঁধে রাখলাম। এখন বল, তুই 2 বছর যে 20 কোটি টাকা লোকসান হয়েছে সেই টাকা কোথায়? আমি আগেও বলেছি এসব বিষয়ে আমি জানি না। তবে রে, তোকে মনে হয় হাই ঠোস দিতে হবে। পিটারি শুরু করলাম। বলছি আমায় আর মারবেন না। মিনতি সুরে বলল, বল, আর সত্যি বলবি। এদিক ওদিক হলে তোর খবর আছে। কোনো টাকা লোকসান হয়নি, সব কিছু আমি আর আমার ছেলে মিলে চুরি করেছি। আর বর্তমানে এই টাকা আরবি ব্যাংকে আছে। আমাকে এবার ছেড়ে দিন। আচ্ছা যা পালা। দিল দৌড়, কিন্তু পালাবি আর কতক্ষণ? দরজা খুলতেই পুলিশ জিপ নিয়ে হাজির, আর ম্যানেজারকে হাতে নাতে ধরছে। ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে এত বড় উপকার করার জন্য। আমি? আরে স্যার কি যে বলেন না, এর মতো ক্রিমিনাল আর একটাও দেখিনি। এই যে দেখুন, তার ছেলেকেও টাকার জন্য মেরে দিল, সাথে তার বন্ধুদের। আমার কথা বিশ্বাস না হলে এই পড়ে আছে রিভলভার, এটার ফিঙ্গারপ্রিন্ট নিতে পারেন। আপনাকে আর বলতে হবে না, এই বেটাকে তো সারা জীবন কারাদণ্ড দিয়ে ছাড়বো। আপু যেন সবকিছু ভূত দেখছে। কি রে, তুই এত কিছু কি করে করলি? আরে আমি কি করছি, এই বেটা যা বলছে তা রেকর্ড করে এখানকার পুলিশ স্টেশন পাঠিয়ে দিয়েছি। আর এর হাতে রিভলভার দিয়ে হাতে চাপ দিয়েছি। ব্যাস খেল খতম। সাপও মরলো, লাঠিও ভাঙলো না। যা বলিস, তোর বুদ্ধির তারিফ না করে পাচ্ছি না। হয়েছে, তোকে আর কিছু করতে হবে না। এখন চল, অনেক ক্ষুধা লাগছে। চলো। আবার সেই ফ্লাইটে আসলাম, তারপর ফ্রেশ হয়ে খেয়ে নিলাম, তারপর ঘুম। এই রাকিব, উঠ, সন্ধে হয়ে এলো তো। উঠছি, তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এই শোন, চল না একটু ঘুরে আসি। চলো। আমি আর আপু অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক ভালো লাগছে। এই চল, অনেক রাত হয়েছে। চল। তারপর ডিনার করে ঘুমালাম। সকালে অফিসে গিয়েছি। নতুন ম্যানেজার নিয়োগ দিতে হবে, তার সার্কুলার দেওয়া হলো। তারপর থানায় গিয়ে যে 20 কোটি টাকা উদ্ধার করা হলো, তারা যেন সবাই সমান কমিশন পায়, মানে অনাথ আশ্রমে দিয়ে দিছি। পরের দিন অফিসে কিছু কাজ আছে, সেই জন্য রেডি হচ্ছি যাওয়ার জন্য। এই শোন, আজকে তোকে অফিসে যেতে হবে না। তো কি করব? তুই না দেখতে চাইছিস? কাকে আবার দেখতে চাইছি? ও মনে পড়ছে, দুলাভাইকে দেখাবি নাকি? রেডি হয়ে নে। আমি আর আপু বেরিয়ে পড়ছি। যেই ঠিকানা দিয়েছে সেখানে যাওয়ার জন্য। ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলাম। আমাদের সাথে দেখা করার জন্য একটা পার্কে আসতে বলছে। হাই, কেমন আছো? ভালো। আমিও ভালো আছি। সত্যি ভাবিনি যে তোমায় দেখবো সরাসরি। তাই নাকি? তাহলে প্রেমটা কোথা থেকে শুরু? এটা কে? আমার ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনার ছোট, তাই আমাকে তুমি বললে খুশি হই। বলবো, যদি তুমিও আমাকে তুমি করে বলো। আচ্ছা বলবো।
দেখতে খারাপ না, ভদ্র ঘরের মনে হয়। মিম, তোমার একটা কথা বলবো? বলো, কি বলবে? আমার না কালকে জবটা চলে গেছে। কি বলো এসব তোমরা? আমি তাদের কথা শুনে হাসছি। কি রে, তুই হাসছিস কেন? কিছু তো কর। দেখো ভাইয়া, তোমার জব নিয়ে চিন্তা করতে হবে না, যদি তুমি আমার আপুকে কষ্ট না দাও। কথা দিচ্ছি কখনো কষ্ট পেতে দিব না। আচ্ছা, তাহলে কালকে থেকে তুমি আমাদের অফিসটা দেখবে। এখানে তো ম্যানেজার নেওয়া হবে, তুমি এই কোম্পানিটা সামলাও। তাহলে কি যে বলবো তোমায়, বাসা খুঁজে পাচ্ছি না। বুঝতে হবে না। পরের দিন তার কাজ বুঝিয়ে দিয়ে দিলাম, আশা করি ভালো করে সব কাজ করবে। সেদিন চলে গেল। আজ 1 সপ্তাহ পর দেশে ফিরছি। বাসায় কাউকে বলিনি, সারপ্রাইজ দিব বলে। পরে বাংলাদেশ বিমানবন্দরে বিমান ল্যান্ড করলো। আমি আর আপু মিলে তাদের সবার জন্য অনেক কিছু এনেছি কানাডা থেকে। বাড়ির সামনে গাড়ি চলে আসলো। বাড়ির সামনে কেমন সাজে পরিণত। ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে আরো অবাক, বাসার ভিতরে আরো বেশি সুন্দর করে সাজানো। কোনো কি অনুষ্ঠান আছে নাকি আজ বাসায়? আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরলো। আব্বু ভাইয়া নিচে আসলো। চেয়েছিলাম সারপ্রাইজ দিতে, আর এখন নিজেই সারপ্রাইজ হয়ে বসে আছি। আম্মু বাড়িতে এত সাজাসাজি কিসের? ও, তোদের বলতেই ভুলে গেছি, আজ তোদের ভাইয়ার এঙ্গেজমেন্ট। কি বলো, কখন আর কিভাবে? তোর ভাইয়া নাকি কাকে পছন্দ করতো, আর প্রস্তাব রাজি হয়েছে। আজকে কমিউনিটি সেন্টারে হবে। ওহ, আমি যাই, খুব খারাপ লাগছে, ঘুমাবো। সন্ধ্যায় রেডি হয়ে নিলাম। সবাই চলে গেছে। মায়ের দেওয়া ঠিকানা অনুযায়ী সেখানে তাড়াতাড়ি চলে গেলাম। আমার জন্য নাকি সবাই অপেক্ষা করতেছে। সেখানে যখন ঢুকলাম তখন সবাই যেন ভূত দেখছে আমায়। আমি সোজা আম্মুর কাছে চলে গেলাম। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, মানে আপনারা হয়তো জানেন যে আমার কোম্পানির বেশিরভাগ জায়গায় হাসান নামটা উল্লেখ করা আছে। অনেকেই বলেছেন, কে এই হাসান? আপনারা জানেন আমার একমাত্র ছেলে আর এক মেয়ে। জি। আপনারা ভুল জানেন, আমার আরও এক ছেলে ছিল, তার নাম হাসান, কিন্তু আপনারা তাকে কেউ দেখেননি। তাকে আমরা দেখতে চাই। বাবা, এইদিকে আয়। আব্বুর কথা মতো আমি আব্বুর কাছে গেলাম। অনেকে ভাবছে কে এই ছেলে। এই হচ্ছে আমার ছোট ছেলে হাসান চৌধুরী। সেখানে উপস্থিত সবাই যেন আমায় ভূত দেখছে। তখন আমার চোখ একদিকে আটকে গেল। চিরচেনা চোখ দুইটি চিনতে আর ভুল হলো না। আমার এইটাই আয়শা, কিন্তু ও এখানে কেন? আব্বু তো বলেছিল অফিসের সব স্টাফরা থাকবে। তাহলে এটা কি রাকিব নাকি আপু? আমি তো সেটাই ভাবছি, দেখে তো রাকিবের মতো, কিন্তু চৌধুরী সাহেবের ছেলে। আচ্ছা আপু, এটা আবার রাকিব না তো? জানি না তো, সবকিছু গলিয়ে যাচ্ছে। রাকিব কেন এত বড়লোক হতে যাবে? আচ্ছা, কথা বলে আসি চল, সবাই তো বলছে। আব্বু সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আমাকে। সবার সাথে পরিচয় হয়ে নিলাম। সবাই একসাথে বলল, কি সুখবর, তাড়াতাড়ি বলেন। এখানে ডাকার মূল কারণ আমার ছেলে রাকিব তালুকদারের বাড়ির ছোট মেয়ে জান্নাত তালুকদারের সাথে আজ এঙ্গেজমেন্ট। তালুকদার গ্রুপের কথা মনে পড়তেই মাথার উপর দিয়ে গেল সব। তাহলে কি জান্নাতের সাথে ভাইয়ার বিয়ে? তাহলে তো আমার আয়শার মুখোমুখি হতে হবে আমাকে। না, আমি চাই না তার সামনে পড়তে। আমাকে যে কেউ ডাকছে তা আমার খেয়াল নেই। এই যে মিস্টার, শুনছেন? ও হ্যাঁ, বলুন, কি বলবেন? আপনার নাম কি? হাসান চৌধুরী। আপনাকে আমার একজনের সঙ্গে মিল হচ্ছে। হতে পারে, পৃথিবী তো আর ছোট না, অনেক ধরনের মানুষ থাকতে পারে। না, আমি জানি তুমি রাকিব। আরে কি বলছেন? কে এই রাকিব? আমি কেন রাকিব হতে যাব? না, তুমি রাকিব, হাসান নয়। একবার আমাকে ক্ষমা করে দাও না প্লিজ। আরে আজব তো আপনি। আমি কেন রাকিব হতে যাব? আমি হাসান চৌধুরী। এতদিন বিদেশ ছিলাম, কালকে দেশে আসছি। না, আমি এটা বিশ্বাস করি না। তুমি রাকিব, আমার রাকিব, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওয়েট, এই যে দেখেন, আমি কাল কানাডা থেকে দেশে আসছি। তার টিকিট মানিব্যাগে কালকে দেশে আসার যেই টিকিট ছিল সেটা দেখাইছিলাম, সেটা দেখাই দিলাম। এখন বিশ্বাস হলো আপনার? আমি রাকিব নই, হাসান, কালকে দেশে আসছি। না, আমি বিশ্বাস করি না তোমায় দেখতে কেন রাকিবের মতো লাগছে। রাকিবের কথা বলার স্টাইল, বডি ফিটনেস সব মিলে যাচ্ছে। শুধু ও ছিল গরিব আর তুমি বড়লোক। এই তো দেখি মহা মুশকিল। আমার সব কিছু কেমন জানি মুখস্থ করে রাখছে। হতে পারে সব মানুষ তো আর এক না। সরুন, আমার কাজ আছে। এখান থেকে চলে আসলাম। না জানি থাকলে আবার কখন ইমোশনাল ব্ল্যাকমেইল করে, সব কথা বের করে নেই।
আগের চেয়ে অনেক শুকিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, মুখে আর সেই হাসি নেই কোনো উজ্জ্বলতা। মনে হয় যেন কত রাত কেঁদেছে। তা আমার অজানা। আমার কাছে অনেকবার আসার চেষ্টা করছে, কথা বলতে চাইছে, আমি প্রতিবারই ইগনোর করছি। আমার কি কম কষ্ট হয়েছে? সেদিন আমাকে ধর্ষক সাজিয়ে বের করে দিয়েছো তুমি। তোমার কি একবারও মনে পড়ে নাই আমি কি করব, কোথায় থাকবো, কোথায় যাব? তুমি ছাড়া আর কেউ ছিল না আপন বলতে। সেই তুমি বের করে দিলে বাড়ি থেকে। না, তোমায় কখন আমি ক্ষমা করব না। সব কাজ শেষ করে ভাইয়ার রিং বদল হলো। আমি আগেই গাড়ি নিয়ে বের হয়েছি। আজ খুব কষ্ট হচ্ছে আমারও। তোমার চোখের জল যে সহ্য করতে পারি না আমি কি কম কষ্ট পেয়েছি? তোমায়ও পেতে হবে। আমার মতো করো যন্ত্রণা, তারপর ভেবে দেখব কি করব। মনে মনে ভাবলাম আর গাড়ি চালিয়ে বাসায় আসলাম। অপরদিকে জানো আজ কতদিন পর তোমায় দেখলাম। তোমার কাছে কি আমি এতটা ঘৃণার পাত্র হলাম যে তুমি আমাকে ইগনোর করছো? তুমি জানো না আমি তোমার অবহেলা সহ্য করতে পারি না। কেন করলে এমন? একবার কি ফিরে আসা যায় না আমার কাছে? আপু আর কত কাঁদবি? কিছু খেয়ে নে, তুই না খেলে কিন্তু অসুস্থ হয়ে পড়বি তুই। আর আমার বিশ্বাস হাসান আমার দুলা ভাই। আমি বলছি না খাবো না, কেন বিরক্ত করছিস আমায়? যা এখান থেকে। না যাবো না, আমার একটা ভুলের মাসুল আজ তো ওদের দিতে হচ্ছে। তুই যদি না খাস আমিও খাবো না। যা বলছি তুই খেয়ে নে, আমি খাবো না। ওকে, আমিও খাবো না। বোন প্লিজ খেয়ে নে তুই। দুদিন পর তোর বিয়ে, না খেলে তুই অসুস্থ হয়ে পড়বি। আমি না খেলে অসুস্থ হয়ে পড়বো, আর তুই না খেলে অসুস্থ হবি না বুঝি? তুই যা তো এখান থেকে। প্লিজ আপু খেয়ে নে, আর না করিস না। দেখ রাকিব ভাইয়াকে তো খুঁজে বের করতে হবে। আমার মন বলছে খুব তাড়াতাড়ি রাকিব ভাইয়াকে তুই খুঁজে পাবি, আর আবারও ক্ষমা চাবি। আচ্ছা চল, আমি বেশি খেতে পারবো না, অল্প খাবো। দুদিন পর আজ গায়ে হলুদ। আমি বাসায় সব জিনিসগুলো দেখছি কোথায় কি লাগে। হঠাৎ করেই রাকিব ভাইয়া বলে কেউ চিল্লানি দিয়ে আমার কাছে আসলো। আরে সুমাইয়া আপু যে, কেমন আছো? ভালো ভাইয়া, তুমি? আমিও ভালো আছি। চলো না তোমার সাথে বসে একটু প্রেম করি। না আপু, এখন হবে না, আমি কাজ করছি, দেখছো না? তুমি যাও, পরে কথা হবে। ওকে ভাইয়া। দূর থেকে একজন সব দেখছে, তা আমার অজানা। ও একটা কথা বলতে ভুলে গেছি, বিয়েটা আমাদের বাড়িতে হচ্ছে, মানে রাজশাহীতে। এখানে আয়শার পরিবারও আত্মীয় স্বজন সবাই আসছে। সব কাজ শেষ, অবশেষে আজ আমার ভাইয়ার বিয়ে। সবাই হাসি খুশি, আমিও খুব খুশি, কিন্তু একজনের মুখে কোনো হাসি নেই, তা আমার অজানা। আমি নীল পাঞ্জাবি, নীল প্যান্ট, শু, এক কথা সবগুলো পরা দেখে পুরা নায়কের চেয়ে কম না। সিঁড়ি দিয়ে নিচে নামছি, সবাই এমনভাবে দেখছে মনে হয় আমি কোনো ভিন্ন গ্রহের প্রাণী। নিচে নেমে আয়শাকে দেখলাম, নীল শাড়ি, নীল চুড়ি, হালকা লিপস্টিক, বেশি কিছু কমু না। নজর দিবেন মোর বউয়ের দিকে। আমার মাথা বিগড়ে গেল। আয়শা একটা ছেলের হাত ধরছে, তার সাথে হাসি খুশিভাবে কথা বলছে, বিশেষ করে আমাকে দেখিয়ে। বাহ বাহ, কাল অবধি আমার পিছনে ঘুরলো, আর আজ অন্য ছেলের সাথে হাসি খুশিভাবে কথা বলছে। তাদের কথাগুলো কানে আসতেই মাথা গরম হয়ে গেল। জানো তুমি জানি কেমন শুকিয়ে গিয়েছো। না গো বাবু, আমি তো ঠিক আছি। আমাকে দেখিয়ে আরো অনেক কথা বলছে। তখন আয়েশা ছেলেটার কাঁধে মাথা রাখলো। এত তাড়াতাড়ি বদলে যাবে ভাবিনি। ওকে আমিও দেখব। আর কত নিচে নামতে পারো মিস আয়েশা? হাই, আমি রুমি। আপনি নিশ্চয়ই হাসান চৌধুরী? আমি হাসান চৌধুরী। আপনাকে তো চিনলাম না। আমাকে চিনতে হবে না তোমার। ও তাই বুঝি মিস। চলো কোথাও বসে কথা বলি। ও শিওর। আমি আর রুমি কথা বলছি, তা দেখে আয়েশা যেন তেলে বেগুনে ফুলছে। জানো, চলো না ওইদিকে বসি। রাখ তোর জানো, ভাগ এখান থেকে। ছেলেটি ভয় চলে গেল। আমার খুব হাসি পাচ্ছে। আমাকে দেখিয়ে অনেক নাটক করলে, এবার আমার খেলা দেখো। আয়েশা তো আরো রেগে গেল। ও মা, তুমি আমাকে কিস করলে, এবার আমি করব। এখানে না গো, ছাদে আসো, তারপর যত খুশি মন ভরে আদর করব। ওকে চলো। আয়েশা অবস্থা দেখার মতো ছিল, আর কিছু করতে দেখলে মনে হয় কেঁদে দিবে। ছাদে কেউ নেই, আমি এখন তোমাকে অনেক আদর করব। আমাকে দেওয়ালের সাথে চেপে ধরলো, আর কিস করার জন্য ধীরে ধীরে এগিয়ে আসতেছে। আমরা খুব কাছাকাছি, একে অপরের। আমার ঠোঁটে কিস যাবে, ঠাস করে শব্দ হলো। কি হলো তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আয়েশা মেয়েটিকে থাপ্পড় দিল, আবার পিটানো শুরু করছে। আমি থামিয়ে দিলাম। এই, আপনার সমস্যা কি? একে মারছেন কেন? একে মারছি, বেশি কিছু করলে এখানে মেরে দেব। কত সাহসী এই মেয়ের যে তোমার দিকে চোখ তুলে দেখায়। তাতে আপনার কি শুনি? আপনার উনিকে আদর করতে পারে না? যত সব।
তোমার খুব আদর খাওয়ার শখ, তাই না? কিছু বলার আগে তার ঠোঁট দিয়ে আমার ঠোঁট বন্ধ করে দিল। কতক্ষণ পর ছাড়লো তা আমার মনে নেই। এই আপনার সমস্যা কি? যদি আমি মরে যেতাম তাহলে আমার বউয়ের কি হতো? আমি থাকতে তুমি কখনো মরবে না, তোমায় আগলে রাখবো। আপনি কে যে আমায় আগলিয়ে রাখবেন? প্লিজ আমাকে একটিবার ক্ষমা করে দাও, তোমার অবহেলা যে আমি নিতে পারছি না। আমার অবহেলায় কি যায় আসে তোমার? আমি একজন ধর্ষক, আর ধর্ষকের কেউ থাকে না। তুমি চলে যাও, আমার চেয়ে ভালো ছেলে দেখে নিও। সেদিনের জন্য সরি, প্লিজ ক্ষমা করে দাও। তোমার বুকে টেনে নাও না আমায়, আর কখনো ভুল বুঝবো না তোমায়। আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, প্লিজ ক্ষমা করে দাও না একবার। ক্ষমা কথাটা কত ছোট জানো? সেদিন কি একবার মনে পড়েনি আমার কথা? কখনো খোঁজ নিয়েছো আমি কোথায় আছি, কেমন আছি? তুমি কখনো জানতে চাও সেদিন কি হয়েছিল? যে পাগলটা তোমায় একটা দিন না দেখলে থাকতে পারতো না, তাকে বের করে দিয়েছো, তোমার সামনে আসতে মানা করে দিয়েছো। সেই জায়গায় 4 মাস তোমায় ছাড়া কেমন আছি বলতে পারবে? একদিনও বাদ যায়নি। রাত হলে তোমার কথা মনে পড়েনি, মনে হয়েছিল ছুটে যাই তোমার কাছে, কিন্তু তুমি সেই পথ বন্ধ করে দিয়েছো। তখন কোথায় ছিলে তুমি? আর আজ আমি এখানে দাঁড়িয়ে আছি শুধু আমার বাবার জন্য। তিনি যদি সেদিন ওই রাস্তায় দিয়ে বাড়ি না ফিরতেন, তাহলে এতদিনে আমার কবর দেখতে পেতে তুমি। কেমন করে ভুলবো তোমার দেওয়া আঘাত? জানো, খুব কষ্ট হয়েছিল সেদিন যখন তুমি ধর্ষক বলে পুলিশের হাতে তুলে দিয়েছিলে। একসাথে সব কথা বললাম। হ্যাঁ, কষ্ট কি একা তোমার হয়েছে? এমন কোনো দিন নেই যে তোমার অপেক্ষায় বসে থাকিনি। তোমায় সব জায়গায় খুঁজেছি, সেদিনের পর থেকে কোথাও খুঁজে পাইনি। তোমার অপেক্ষায় ছিলাম এই ভেবে যে একদিন আসবে, আয়শা বলে ডাকবে। সেদিন তুমি যখন জান্নাতকে বাঁচিয়েছিলে, সে তখন সব সত্যি কথা বলে দেয়। আমার আগে থেকে সন্দেহ হয়েছিল কিছু একটা হয়েছে। সেদিনের পর পাগল হয়েছিলাম আমি। প্রতিদিন তোমার ছবির সামনে কেঁদে কেঁদে রাত পার করছি। আমি নীরব হয়ে সব শুনছি, ভাবছি ক্ষমা করব কি করব না। তোমার পায়ে পড়ি, একটাবার আমাকে সুযোগ দাও, আর কখনো ভুল বুঝবো না। শুধু একটা বার প্লিজ। তাকে তুলে বুকে জড়িয়ে নিলাম। পারলাম না তার চোখের জল আর সহ্য করতে না পেরে ক্ষমা করে আপন করে নিলাম। মানুষ মাত্রই ভুল, তাই তাকে একটা শেষ সুযোগ দিতে হয় ভুল বোঝার জন্য। বাহ, কি রোমান্টিক সিন! আমি যে এখানে আছি তার খেয়াল আছে? আয়শা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। তুই কেন এখানে? আমার ভাইয়ের অভিমানটা ভাঙলো তাহলে। নিচে আয়, বিয়ের কাজ শুরু হবে। দোস্ত, আমারই তো লাগে। আরে, তোর এই অবস্থা কে করলো? তোর ভাবি তোর ভাইয়ার সাথে আমার প্রেমটাও করতে দিল না। এই খবরদার, আমার বরের দিকে যদি কেউ নজর দিয়েছিস তাহলে চোখ তুলে নেব। বাবা রে, কি রাগ! দোস্ত চল, তাদের একা থাকতে দে। তারা চলে গেল। তো মিস, একটি আদর হবে কি? না, আমায় অনেক কষ্ট দিয়েছো। ও বুঝেছি, তুমি আমায় ভালোবাসো না একটুও। বাবুটা রাগ করে না, রাতে দেখবো কেমন পারো। মন খারাপ করে বললাম, আচ্ছা দেখা যাবে, নিচে চলো। আমাদের একসাথে দেখে অনেকেই অনেক কথা বলছে, তাই আমি সবার উদ্দেশ্যে বললাম, আমাকে আর আয়শা একসাথে দেখে অবাক হওয়ার কিছু নেই। সে আমার বিবাহিত স্ত্রী, আশা করি বুঝতে পারছেন। কারণটা হলো অনেক বড়লোক ঘরের জামাই করার জন্য বাবার কাছে সবাই অনুরোধ করছে, আর আমাকে একটা মেয়ের পাশে দেখে তো চমকে গিয়েছে। বিয়ে শেষ হলো, আমাদের মেনে নিয়েছে সবাই। আমাকে আর আয়শাকে একই রুমে, মানে আমার রুমে দিয়েছে। আজ নাকি আমারও বাসর রাত হবে। এসব আপু করছে। আমি 1 কেজি সাহস নিয়ে 2 নাম্বার বাসরাতে ঢুকেছি। ও হ্যাঁ, জান্নাত ক্ষমা চেয়েছে, তাকেও ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করা মহৎ গুণ। কাশি দিলাম। হঠাৎ রুমের দরজা বন্ধ হয়ে গেল। পিছনে আয়শা দাঁড়িয়ে আছে, তাও রেগে। তোর এতক্ষণ লাগে আসতে? আয়শা আমাকে আর কিছু না বলতে দিয়ে বিছানায় ফেলে কিস করতে লাগলো। অনেক বছরে জমানো খাবার খাচ্ছে, মনে হয় কতদিন ধরে খাইনি, সব আজই খাবে। আপনারা তো খুব লুচু, সব জানতে চান দেখি। আমি আর আয়শা প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছি। আমাকে আর কিছু দেখতে দেয় নাই, তাই আর লেখলাম না। আপনাদের বাসরাতের কাহিনী শোনার খুব শখ, তাই না? যান তাহলে বিয়ে করে নিন, তারপরের দিন রাতে আদর খাইয়েন। এভাবে মান অভিমান দিয়ে চলতে থাকে আমার আর আয়শার ভালোবাসা। সবাই দোয়া করবেন আমরা যেন সুখী হই। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আরো এমন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।